হুম, উঠুন, গোসল করে আসুন। আমার আবার রেডি হতে হবে, অনেক হয়েছে। রিহান শেষবারের মতো দুষ্টু হেসে আরশির তলপেটে নাড়িয়ে ভুঁড়ি সব ঘেটে নাড়িয়ে তুলল। আরশি আর্তনাদ করে উঠল, কুত্তা উঠুন। রিহান আরশির ঠোঁটে ছুঁয়ে বিড়বিড় করে বলল, অভ্যাস করে নাও। এবার তো চাকরিও ছাড়িয়ে দিলে, প্রতিদিন হবে মনে রেখো। আসছে, চুপচাপ জানতো। রিহান হেলে দুলে উঠে খুলে ফেলা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। পরপরই দুজন গোসল সেরে সেই আগের মতো রেডি হয়ে গেল। আরশি আঁকা বাঁকা করছে, হাঁটতে হাঁটতে বলল, হাঁটতে পারছি না তো, করলেনটা কি? রিহান আরশির কাঁধে ধাক্কা দিয়ে বলল, শক্তি নেই নাকি জান, সব শেষ? আরশি দাঁতে দাঁত চেপে বলল, আগে আমি বের হই, তারপর আপনি কিছু সময় পর বের হবেন, ওকে? নুবা আরশিকে দেখে বেশ চিন্তামুক্ত আর খুশি হয়ে গেল। এক প্রকার ছুটে যেয়ে বলল, কই ছিলা তুমি? কতক্ষণ ধরে খুঁজছি। আর চাচি আজ তোমাকে পিটানি দেবে। দূর বাল, সর বসতে দে, আমার আম্মু ওই ডেকে আনছে। নুবা ভুরু কুচকে বলে উঠল, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? আর এভাবে হাঁটছে কেন? আর মুখের মেকআপ এত হালকা হলো কি করে? আরশি নুবার হাত টেনে পাশে বসিয়ে বলল, তোর কামড়ের আঁচড় দেখে আমি কিছু বলেছি? আমি কিন্তু জানি ওগুলো অ্যালার্জির জন্য, কোনো দিনও না। এমন হবেই, এমনি হবেই না। আমি কি তোকে ঘেটেছি? তুই কেন ঘাটছিস? নুবা জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে বাদ দাও। গায়ে হলুদের অনুষ্ঠান জমে উঠেছে পুরোপুরি। চারদিকে রঙিন আলো আর ফুলের সাজে মুখর হয়ে আছে পরিবেশ। উচ্ছ্বাসিত গানের তালে তালে তরুণ তরুণীরা নাচছে, হাসি আনন্দে মেতে উঠেছে সবাই। আত্মীয় স্বজনেরা গল্প আর আড্ডায় ব্যস্ত। মাঝে মাঝে ভেসে আসছে হাসির রোল। হলুদের সুগন্ধ আর উৎসবের আমেজে মিলিয়ে চারপাশ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। সবার মুখে খুশির ঝলক। আনন্দ আর উচ্ছ্বাসে কেটে যাচ্ছে মুহূর্তগুলো। নুবার কপালে বিরক্তি কুঁচকে আসছে। এই মাত্র আরশি আপু আসলো, আবার কোথায় যেন চলে গেল। এখন কোথায় খুঁজবে? নুবা আশেপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে দেখলো আরশির লেহেঙ্গা বাড়ির সামনে নীরব স্থানের থেকে কিছু অংশ আলোতে ভেসে আছে। রিহান আরশির অধরে আঙ্গুল ছুঁয়ে চুমু খেলো। তৃপ্ত কণ্ঠে বলল, তখন লাস্ট চুমুটা দিতে ভুলে গিয়েছিলাম। আরশি ভীত কণ্ঠে বলল, আজ আপনি আমাকে ফাঁসাবেন মনে হচ্ছে। বলতে না বলতে নুবা মুখে হাত দিয়ে বলে উঠল, আরশি আপু। নুবার শব্দ শুনে দুজনেই দুজনের থেকে ছিটকে দূরে সরে গেল। আরশি ভীত দৃষ্টিতে নোবার দিকে তাকালো। নুবা এক হাত আয়রাকে ধরে আর এক হাত গালে ছুঁয়ে বলল, তবা তবা, এই জন্য তোমাকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এভাবে সবকিছু উজাড় করে দেওয়া ঠিক না আপু। তুমি তো বুদ্ধিমান, চুমু খেতে দিলে কি করে? আরশি এসে নুবার মুখ চেপে ধরে এলো, বিড়বিড় করে বলল, এখানে কি করো শালি? আমার রোমান্সের 12টা বাজিয়ে দিলি তো। উহু উহু উহু। আরশি রিহানকে দেখে চোখ টিপ মেরে পড়ল, এটাকে ধরেন তো, আজই ওর নিঃশ্বাস বন্ধ করে দেব। আমাদের গোপন রহস্য জেনে গেছে। রিহান আরশির কথা শুনে কেসে উঠে কিছু বলতে যাবে, তার আগে আরশির চোখ টিপ মেরে ইশারা করলো। রিহান গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, বস্তা নিয়ে আসবো। বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসি। ওদের কথা শুনে নুবা মাথা ঘুরে উঠল। নুবা কোনো মতে আরশির হাত ছাড়িয়ে হাঁপিয়ে উঠে বলল, ওই তোমরা কেউ আমার কাছে আসবা না, ভুলেও না। আমার কাছে কিন্তু আয়রা আছে, ওর কিছু হলে ওর বাবা কিছু কিন্তু তোমাদের কেল্লা ফতে করে দেবে। আচ্ছা, আগে আয়রাকে ওর কাছ থেকে নেন। নুবা কেঁদে দেবে প্রায়। নুবা পেছনে সরতে সরতে বলল, তোমরা সবাই আমার ছোট্ট জীবনের পেছনে কেন পড়ে আছো? পুরো বংশই খুনির দল। পালা নুবা, না হলে আজ তুই শেষ। নুবা দৌড় দিতে নিলে আরশি ধরে ফেললো। নুবা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কারো কাছে বলবো না আপু, তুমি আমাকে মারতে পারো না। আমি তো তোমার ছোট বোন, প্লিজ। আমি মরে গেলে আয়রা কি খাবে? তোমাদের আবার কষ্ট করে মেয়ে খুঁজতে হবে। এর থেকে ভালো আমি কাউকে কিছু বলবো না। আরশি খিলখিল করে হেসে উঠল। আরশির জানা ছিল নুবা অনেকটাই ভীতু। আরশি নুবার মাথায় মেরে পড়ল, দূর সেমরি, পরিচিত হয়। এটা আমার জামাই, ওরফে আমার খালাতো ভাই ছিল। নুবা এক পলক রিহানের দিকে তাকিয়ে দেখলো সেও মুখ টিপে হাসছে। নুবা ভীতু চোখে সবার দিকে তাকালো। আরশি বলে উঠলো, আচ্ছা চল, সব বলছি, কিন্তু ভুলেও কাউকে বলবি না। বাসার কেউ কিন্তু জানে না। নুবা নিষ্পাপের মতো মাথা ঝুঁকালো। রিহান, নুবা, আরশি এক কোনায় চেয়ার নিয়ে বসলো। রিহান আয়রাকে কোলে নিয়ে কথা বলতে লাগলো। আয়রা রিহানকে পক পক করতে দেখে খিলখিল করে হাসতে লাগলো। রিহান আয়রার গাল টেনে বলল, জল্লাদ বাপেরও পুতুল হয়েছে একটা, মাশাআল্লাহ।
আর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুবার দিকে তাকিয়ে বলল, 3 বছরের রিলেশন আমাদের, 1.5 বছর বিয়ে হয়েছে, কিন্তু কেউ জানে না। উনি বলেছে সময় হলে জানাবে। আসলে আমি চাইছিলাম পড়ালেখা শেষ হলে এই বিষয়ে সবাইকে জানাতে। নুবা এক পলক রিহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা কি সেই রিহান যে তোমার বড় ভাইয়ের হাতে 2 কোপ খেয়েছিল? আর সে ফিসফিস করে বলল, হ্যাঁ। তুই এসব জানলি কিভাবে? জেনেছি কোনোভাবে, কিন্তু এ তো তোমার ভাইয়ের জাত শত্রু। তোমার ভাই কি মেনে নেবে 3 নম্বর কোপ বসিয়ে যদি দেয়? তার জন্যই তো বলিনি পড়ালেখা শেষ হলে বলবো, যাতে বাসা থেকে বের করে দিলেও জামাইয়ের সাথে কাজকর্ম করে খেতে পারি। নুবা আশির কথা শুনে হেসে ফেললো। পরপরই বুকের ভেতর কেমন আনচান করে উঠলো তার। সবার পূর্ণতা হয়, তার কেন হলো না? আসলে অপর পাশের মানুষটা তাকে ভালোই বাসে না, পূর্ণতা হবে কোথা থেকে? রাত তখন 12টা। আয়রা খুঁতখুত করছে, হয়তোবা ঘুমাবে। এদিকে অনুষ্ঠান জমে উঠেছে। নুবা উঠে দাঁড়িয়ে আয়রাকে বুকের সাথে লাগিয়ে আমিরা বেগমকে খুঁজতে লাগলো। পরপর পেয়েও গেল। আয়রা খুঁতখুত করছে, চাচি ঘুমাবে হয়তোবা। আরশি কোথায়? ওই তো। নুবা আঙ্গুলের ইশারায় দেখালো। আমিনা বেগম আরশিকে ডেকে আদেশের কণ্ঠে বললেন, নুবার সাথে যা, 2জন মিলে আয়রাকে ঘুম পাড়িয়ে রেখে আসবি। আর একটু দেখে আসিস আরহাম কি করছে। আর সে মাথা ঝুঁকালো, কিন্তু অর্ধেক রাস্তায় এসে বলল, শোন বুনু, তোর দুলাভাই আমাকে ডাকছে। আমি যে আর কি করব? তুই খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আয়। নোবা বড় বড় চোখ করে বলল, না না, তুমিও চলো। আর সেই সরু চোখে নোবার দিকে তাকিয়ে বলল, এমন করছিস কেন? আমি কি ওকে ফিট করাবো, নাকি একটু ঘুম পাড়িয়ে রেখে আয়? কতদিন পর ওনাকে একটু কাছে পেয়েছি। প্লিজ প্লিজ আপু। নোবা প্লিজ, জানা তোর ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। নোবা চুলগুলো ভালো মতো বেঁধে আয়রাকে ফিট করাতে লাগলো। পরপর আয়রার গুলুমুলু হাতে পায়ে চুমু খেলো, বিড়বিড় করে বলল, কি টেন্ডর রে, কি টেন্ডর রে, রাত 1টা বাজে এখনো জেগে আছে। নোবা আয়রাকে অনেকগুলো আদর করলো। আজ সকাল থেকে তার কাছে নোবার কেমন জানি লাগে, মনে হয় এই মেয়েটা তারই অংশ। তবে এটা সত্য না, যা নোবার জানা। নোবা ভয় পায় মায়ায় না আটকে যায় এই পুতুলের। তখন ছেড়ে চলে গেলে কি করে থাকবে? নুবা আয়রাকে খাওয়াতে খাওয়াতে তার মাকে ডাকলো। ও মা, ঘুমিয়ে গেছো? হাজেরা ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে? না এমনি। খাইছো? হ্যাঁ। নুবারও খাওয়া শেষ রাত 10টার দিকে। বিরিয়ানি করা হয়েছিল, সবাই সাথেই খেয়ে নিয়েছে। তার উপর হালকা খাওয়া দাওয়া এখনো চলছে সবার। 20 মিনিট খানিকের ভেতরে আয়রা ঘুমে লুতুপুতু হয়ে গেল। নুবা লেহেঙ্গা গুছিয়ে আয়রাকে নিয়ে উঠে দাঁড়ালো, রুমে রেখে আসবে। তবে একটু একটু ভয় হতে লাগলো, আবার রুমে গেলে কি হয় আল্লাহই জানে। নুবা আরহামের দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। পরপর নিজেকে শান্ত করে ভেতরে উকি দিল। আরহাম শুয়ে আছে, দেখেই নুভা শান্তির শ্বাস ফেলল। চোরের মতো রুমে ঢুকে আস্তে করে আয়রাকে আরহামের পাশে শুইয়ে দিল। আয়রাকে শোয়াতে শোয়াতে খেয়াল করলো আরহাম গুনগুন করছে। নুবা চমকে লাফিয়ে উঠল, জেগে নেই তো? নুবা শুকনো ঢোক গিলে ভালো করে শোনার চেষ্টা করলো কি হচ্ছে। ভালো মতো শোনার পর অনুভব করলো আরহাম বাচ্চাদের মতো গুনগুন করে কাঁদছে। নুবার সরু ভুরু গুলো কুঁচকে আসলো, ভাবতে অবাক হচ্ছে এই লোকটা কান্না করছে। আজব। তবে নুবা এবার ভুল করলো না। যাই হয়ে যাক তার কি। নুবা রুম থেকে বের হয়ে যেতে লাগলো, তবে দরজার সামনে দাঁড়িয়ে আর একবার আরহামের দিকে তাকালো। ভয় হলো নুবার, কিছু হয়ে গেল না তো? যদি এমন কিছু হয় তবে সে কি করবে? তখন আফসোস হবে না তো, যে কাছে এগিয়ে যে কি হয়েছে না দেখার? নুবা এগিয়ে যেয়ে কিছু সময় চেয়ে রইল। তখনই আরহাম বিড়বিড় করে বলে উঠল, নুবা। নুবার মুখ হা হয়ে গেল। একটা ফাল দিয়ে সে পিছিয়ে গেল। আরহাম আবারও ডাকলো, নুবা। নুবা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, হুম, আমি। কি করছো এখানে? বাবুকে রাখতে এসেছিলাম, এখন যাই, আপনি ঘুমান। বলেই নুবা সরে যেতে চাইলো। আরহাম ডেকে উঠলো, এদিকে আসো। আরহাম এদিকে আসো ডাক শুনে নুবার কলিজা শুকিয়ে আসলো। আবার কি ঘটবে কে জানে। নুবা দাঁড়াতে চাইলো না, তখনই আরহাম কেমন অদ্ভুত সুরে ডেকে উঠলো, নুবা, নুবু, এদিকে আসো। নুবার চলতে থাকা পা জমে গেল। আজ পর্যন্ত এত মিষ্টি এত সুন্দর করে আরাফাতও তাকে ডাকেনি, এমনকি তার মাও না। নুবু, বুকে যেন যে লাগলো নুবার। আরহাম আবারও ডাকলো, এদিকে আসো না। নুবার ঘাড় কাত হয়ে গেল। এই পাগল এত সুন্দর করে তাকে ডাকছে কেন? নুবা সরু চোখে আরহামের দিকে তাকালো, নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। নুবা না চাইতেও এগিয়ে আসলো, বিড়বিড় করে বলল, জি দাদা ডাকছেন? আরহাম শান্ত কণ্ঠে বলল, মাথা প্রচন্ড ধরেছে, আম্মুকে ডেকে দাও।
প্রথমবারের মতো নুবা আরহামের এত কোমল কণ্ঠ শুনলো। নুবা কিছু সময় চুপ থেকে বলল, আপনার আম্মু তো অনুষ্ঠানে সবার সাথে আলাপ করছে, ডেকে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মেডিসিনগুলো আনিনি, অনেক খারাপ লাগছে, একটু যেয়ে বলো। আচ্ছা। নুবা বাচ্চাদের মতো দৌড়ে নিচে যেয়ে আমিনা বেগমের কাছে গেল। আমিনা বেগম হঠাৎ নুবাকে এরকম হাঁপাতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? চাচি, আমার ভাইয়ের, আরহাম ভাইয়ের মাথা ব্যথা করছে, তোমাকে যেতে বলেছে। আমিনা বেগম উঠে দাঁড়ালো। তখনই কোথা থেকে হারুন মির্জা এসে বলল, আরাফের নানি আসেনি তাই না? আমিনা বেগম মুখ কালো করে বলল, না। একটা অনুষ্ঠানের দিন তোমার মা আসলে কি হতো? আমিনা বেগম রাগে গজগজ করে বললেন, আপনার মা আসলে কি হতো? সবাই জিজ্ঞেস করছে। নুবা পাশ থেকে বলে উঠলো, চাচি, আরহাম ভাই। আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে বলল, আমার রুমের ড্রয়ারের 3 নাম্বার খাপে দেখবি কাপড়ের নিচে কিছু জিনিস আছে, তার ভেতরে সাদা একটা প্যাকেট আছে, ওটা আরহামকে দিবি, আর বলবি আমি পরে আসছি, আরশিকে নিয়ে যা। নুবার মুখ কালো হয়ে গেল। আরশি তো যাবেই না। নুবা বিড়বিড় করে বলল, তুমি চলো, উনি তো তোমাকে ডাকলো। আমিনা বেগম রেগে বললেন, যা বলছি তাই কর, দুই দণ্ড শান্তি নেই, সব আমাকেই সামলাতে হবে, কে কে অনুষ্ঠানে আসলো না সেটাও আমার দোষ। নুবা আর কি বলবে? সে আরশিকে খুঁজলো, পেল না, কোন চিপায় বসে আছে আল্লাহ জানে। আর কাকে নিয়ে যাবে? কেউ নেই। নুবা সাহস করে নিজেই গেল। আরহামের অবস্থা দেখে তার প্রচন্ড মায়া লাগছে, তাই সে উপেক্ষা করতেও পারছে না। কেন যে চাচি জোর করে ওনাকে এখানে নিয়ে আসলো, না আনলে এমন হতো না। নুবা সেই সাদা প্যাকেট খুঁজে বের করলো। অনেকগুলো প্যাকেট ছিল। নুবা ওখান থেকে একটা নিয়ে নিল। কেমন গুড়া জিনিস, নুবার কেমন অদ্ভুত লাগলো। নুবা আরহামের দরজার কড়া নেড়ে বলল, আসবো? সাথে সাথে ভেতর থেকে শব্দ এলো, আসো। নুবা ভেতরে ঢুকলো, দেখলো আরহাম বসে আছে, এক পাও ছাড়ানো, অন্য পা উঁচু করে সেই হাঁটুর উপর হাত রেখে মাথা চেপে বসে আছে। নুবা দূর থেকে আরহামের দিকে প্যাকেটটা এগিয়ে দিল। আরহাম এক পলক নুবার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, মম কোথায়? চাচি এটা দিতে বলেছেন, উনি পরে আসবে। নো, মম আসা পর্যন্ত এখানে বসে থাকো। নুবা ভুরু কুচকে বলল, কেন? যা বলছি তাই করো, এত কথা বলিস? নুবা আরহামের ধমক শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরহাম উঠে ওয়াশরুমে চলে গেল। মিনিট খানিক পর সে বের হয়ে আসলো, তবে স্বাভাবিকভাবে নয়, অস্বাভাবিকভাবে। অর্ধনগ্ন আরহাম হেলে দুলে হাঁটছে, চোখ দুটো লাল হয়ে আছে, হিংস্র বাঘের ন্যায়। নুবা একটু পিছিয়ে দরজার সামনে যেয়ে দাঁড়ালো। উল্টাপাল্টা কিছু হলেই সে দৌড় দিবে। আরহাম এসে মেয়ের পাশে শুয়ে পড়ল। নুবা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার নীরবতার ভেতরে আরহাম গভীর কণ্ঠে আর ক্লান্ত কণ্ঠে বলল, এদিকে আয় নবু। নুবা দাঁড়িয়ে রইল। আরহাম হাত বাড়িয়ে ডেকে উঠল। সে উল্টো হয়ে শুয়ে আছে। নবু, কাম। নুবা কিছু সময় চেয়ে রইল, দূর থেকেই বলল, চাচি আসছে, আপনি অপেক্ষা করুন। আরহাম রাগে গর্জে উঠে বলল, তোকে আসতে বলেছি, জানো, আর আমার উঠে আসতে হলে। নুবা আস্তে করে বেরিয়ে গেল রুম থেকে। সে কখনোই নিজ ইচ্ছায় মরতে এগিয়ে যাবে না, তবে আজ যেন শনি তার পেছন লেগে আছে। লেহেঙ্গা ধরে হাঁটতে হাঁটতে অনুভব করলো পেছনে কেউ আসছে। নুবা পেছনে তাকাতেই দেখলো আরহাম ক্ষিপ্ত বাঘের ন্যায় হাতে গান নিয়ে ছুটে আসছে। নুবার চোখ যেন এবার কাঠগড়া থেকে বেরিয়ে আসবে। নুবা মা গো বলে একটা চিৎকার দিয়ে দৌড়াতে নীলে লেহেঙ্গায় লেগে মুখ থুবড়ে পড়লো। আরহাম এসে নুবাকে টেনে তুললো। নুবা বন্দুক দেখে ভয় কেঁদে উঠলো। আরহাম নুবার থুতনিতে বন্দুক ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, জানিস আমার কথা কেউ না শুনলে আমার কতটা খারাপ লাগে, পেন হয়, আমার ইগোতে আঘাত করে। আরহাম লাল বর্ণ চোখ আরহামের লাল বর্ণ চোখ, রাগে রক ফুলে যাওয়া কপাল দেখে নুবা হু হু করে কেঁদে উঠল। থুতনিতে লাগানোর বন্দুকের কথা এক পলক ভেবে কম্পিত কণ্ঠে বলল, আমি আপনার সব কথা শুনবো, এটা সরান ভাইয়া প্লিজ। নুবার শরীর কাঁপছে, অন্তরাত্মা শুকিয়ে গেছে। আরহাম বন্দুক আরো চেপে ধরলো। ভয়ে নুবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লো। আজ মনে হয় তার শেষ দিন। তক্ষুনি আশার আলো ফুটে উঠলো। আমিনা বেগম ছুটে আসলো, বিচলিত কণ্ঠে বলল, আরহাম। আরহাম মায়ের দিকে তাকালো। আমিনা বেগম ছেলেকে নুবার থেকে সরিয়ে নিয়ে বলল, কি করছিস বাবা? আরহাম বাচ্চাদের মতো দাঁতে দাঁত চেপে বলল, ও আমার কথা শুনে না মম, ওকে ডেকেছে একটু মাথা টিপে দেওয়ার জন্য, ও দৌড় দিয়েছে। আমার ইগো হার্ট হয়েছে মম, এই বিচ্ছু মেয়েটা কখনোই আমার কথা শুনে না, অবাধ্য হয়, ইচ্ছে করে ঠুকে দিই। বলেই নুবার দিকে রুখে গেল। নুবা ভয়ে পিছিয়ে গেল। আমিনা বেগম ছেলেকে ধরে বললেন, রুমে চল, আর নুবা আয় আমার সাথে। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, না না, আসতে বলেছি। আরহাম বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে নুবা চুপচাপ বিছানার এক কোনায় বসে আছে।
আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দৌড়ে কেন দিয়েছিস? এত দৌড়াতে ইচ্ছে করে? নোবা চোখ বড় বড় করে বলল, উনি এমন ভাবে ডেকেছে আমি ভয় পেয়ে গেছি, কি করব? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর চাচা কখনোই ওর কথা শোনেনি। ছেলেটাকে বুঝেও বাধ্য হয়ে না বুঝার ভান করেছে, যার কারণে ওর কথা কেউ না শুনলে ওর ঘাড়ের রগ তেরা হয়ে রাগ জেদ চড়ে বসে। কোনো সময় সামনে বলে কিছু করতে বললে করে দিবি, না করলে নেক্সট টাইম আমিও বাঁচাতে পারবো না। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, তোমার ছেলের সামনেই আর পড়বো না আমি। এটাই ভালো, তোকে নিয়ে চিন্তা হয়। এখন তো দেখছি তোর পেছনে পেছনেও আমার ঘুরতে হবে। উনি তোমায় অনেক ভালোবাসে তাই না চাচি? জানি না, হয়তোবা। আমার পাগল মানিকটা আমাকে মান্য করে। নুবা কিছু একটা ভেবে পরপরে বলে উঠল, একটু আগে ওনাকে যে দিলাম ওটা কি ছিল চাচি? উনি কি নেশা করে? এত কিছু জেনে তোর কি? যা, বাইরে যে অনুষ্ঠান এনজয় কর। আর তোর চাচাকে দেখলে বলবি আসতে। আমার মানিকের জন্য কিছু ওষুধ আনতে হবে। বাচ্চাটা আমার না হলে বাচ্চাটা আমার না হলে মাথা ব্যথায় আবারও শুরু হলে রাতে সারা রাত ছটফট করবে। আমারই দোষ ছিল, কেন যে জোর করে এখানে নিয়ে এলাম। রাত তখন 2:40 নাগাদ। অনুষ্ঠান জমে ক্ষীর, নাচানাচি বাড়ছে, এদিকে জামাইও মাঠে নেমেছে। মুরব্বীরা কেউ কেউ ঘুমাতে চলে গেছে। আর সে এবার নুবার হাত ধরে টেনে নাচে অংশগ্রহণ করলো। আরাফ ভিড়ের ভেতরে নুবার দিকে তাকিয়ে কুটিল হাসলো। নুবা আরাফের শয়তানি হাসি দেখে দাঁতে দাঁত চেপে নিল। অতঃপর সব আবেগ সব অতীতকে দাফন করে নুবা নাচের সাথে তাল মেলালো। এমনকি বড়রাও ছাড় গেল না। কিছু দুষ্টু মেয়ে আমিনা বেগম আর হারুন মির্জাকে টেনে নাচে সামিল করালো। যারা যারা ছিল সবাই গানের তালে একজোট হলো। দাদি নানিরা আরো বেশি দুষ্টমি করলো। এই সবাইকে থামানোর জন্য আরহামের একটা হুঙ্কারই যথেষ্ট ছিল। হঠাৎ এমন হওয়ায় সবাই পেছন ফিরে তাকিয়ে দেখলো আরহাম কান্নারত আয়রাকে নিয়ে দাঁড়িয়ে আছে। পায়ে জুতা নেই, গায়ে শার্ট নেই, শুধু পরনে একটা ট্রাউজার। সবাই অবাক হয়ে আরহামের দিকে তাকালো। আমিনা বেগম যেন এই ছেলেকে নিয়ে শান্তি পেল না। কি হয়েছে বলেই তিনি ছেলের কাছে এগিয়ে গেলেন। আরহাম শান্ত কণ্ঠে বলল, কি খাইয়ে দিয়েছো ওকে? পেটি ভরেনি, ঘুম থেকে উঠে খুঁতখুত করছে। কোথায় তোমার নুবা? ডাকো ওকে। ওখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো। অতঃপর যে যার মতো দল ধরে মজা করা শুরু করলো। সকাল 11টার দিকে ঘুম থেকে উঠল নোভা। সারা রাত জেগে থেকে তার অবস্থা খারাপ হয়ে গেছে। আরহাম মেয়েকে কোলে নিয়ে রুমে হাঁটছে। এমন সময় আমিনা বেগম রুমে প্রবেশ করলে। বিছানার উপর কিছু ওষুধ রেখে বলল, তোর মাথা ব্যথার ওষুধ আর ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ ঘুম না আসলে খাবি, আর আজ থেকে ওই সব খাওয়া বন্ধ। বাচ্চাটার কথা ভাব। আরহাম শুধু মাথা ঝুঁকালো। আমিনা বেগম রেগে বললেন, শুধু মাথা ঝাঁকালেই হবে না আরহাম। প্রথম দিন নেশা করে মেয়েটাকে হাত পা বেঁধে পানিতে চুবিয়েছিস। কাল নেশা করে মেয়েটার গলায় বন্দুক ধরেছিস। তোর কারণে মেয়েটা ভয় পেয়ে আছে। শুধরে যা। আরশি নুবাকে অনেকগুলো ড্রেস আর জুতা বের করে দিয়ে বলল, এগুলো সব নতুন, যেটা পছন্দ হয় উঠিয়ে নে। সাথে ম্যাচিং হিসাব চুড়ি আছে। আমি কেন যাব? আরশি ফাল দিয়ে বিছানা থেকে উঠে বলল, তুই যাবি না মানে? আব্বু তো ওকে সহই বরযাত্রী হিসাব করেছে। নুবা বিছানার এক কোনায় বসে বলল, ইচ্ছে হচ্ছে না, খুব ক্লান্ত লাগছে। এখনো দেরি আছে, এত সময় রেস্ট নে। নুবা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, গোসল করার আগে এসে ড্রেস নিয়ে যাব। বলেই নুবা ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে আসলো। কিন্তু রুমে এসে যেন বিপদে পড়লো। আরহাম বিছানায় বসে আছে। সকাল সকাল নুবা ভূত দেখার মতো চমকে উঠল। কাল রাতের কথা মনে করতেই সে শুকনো ঢোক গিলল। আরহাম উঠে দাঁড়ালো। নুবা একটু পিছিয়ে গেল। আরহাম শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসো। নুবা মাথা ঝুঁকিয়ে না করার আগে তার আমিনা বেগমের কথা মনে পড়লো। ওর কথার অবাধ্য হলে ও রেগে যায়। তাই নুবা ভদ্র হয়ে রুমে প্রবেশ করলো। আরহাম সাদা শার্টের হাতাটা গুটিয়ে বিছানায় কিছুর দিকে ইশারা করলো, বলল, দুটো ড্রেস আছে, তোমার জন্য এনেছি। নুবার মুখ ঝুলে গেল। হতভম্ব হয়ে বলল, কি? কি ড্রেস এনেছি? যেটায় আমার মেয়ে কমফোর্টেবল ফিল করবে। কালকে তোমার ওই লেহেঙ্গায় আয়রার শরীরে র্যাশ হয়েছে, পুরো শরীর লাল লাল হয়ে গিয়েছিল। নুবা হা করে মুখটা চুবিয়ে নিয়ে বলল, ও এই জন্য? হোম। আর হ্যাঁ, চুড়ি পরবে না, আমার মেয়ে ব্যথা পাবে। আংটিও স্কিপ করবে। এমন কিছু তোমার শরীরে রাখবে না যা আমার মেয়ের জন্য ক্ষতিকর। নুবা মাথা ঝুঁকালো। আরহাম চলে যেতে যেতে ফিরে এসে বলল, দুটো ড্রেসেরই সামনে দিয়ে চেন সিস্টেম করা, তোমার আয়রাকে ফিট করাতে সুবিধা হবে। বলেই আরহাম চলে গেল। নুবা বিছানায় ধপ করে বসে পড়ল। মানুষটা নিজের মেয়ের প্রতি কতটা যত্নশীল। এমনই যাই হোক, বাপ হিসাবে সে সেরা।
25টার মতো বাইক, 30টার মতো গাড়ি, এই পালপুরি নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হবে। ভাবা যায় এত মানুষ। সকাল থেকে রেডি হওয়া শুরু হলো। নুবা আরহামের দেওয়া ড্রেস থেকে একটা ড্রেস পরে নিল, কোনো রকম সাজ দিল, একদম হালকা, এতেই যেন তাকে সুন্দর লাগছে। নুবা আয়রাকে আরশির বিছানায় থে- শুইয়ে দিল। আয়রা তৈরি, সিমসাম ড্রেস পরে, মাথায় একটা টুপি, সুন্দর কাপড়ের তৈরি ব্যান্ড লাগানো। দাদি তার কপালে বড় করে একটা ফোঁটা দিয়ে দিয়েছে। নুবা আরশির থেকে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হিজাব নিয়ে পরে নিল। আরশি হাসতে হাসতে বলল, চুরি পরবি না? না। নুবা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ভাগ্নির সমস্যা হবে, ব্যথা পাবে, তাই স্বয়ং তোমার ভাই এসে মানা করেছে। বাহ, ড্রেস কিনে দিল, আবার পরামর্শও দিয়ে গেল, ব্যাপার কি? সবই তার কলিজার টুকরো মেয়ের জন্য। আর যাই হোক, তোমার ভাইয়ের চোখের মনি তার মেয়ে। অবশ্য আরহাম বরযাত্রীতে যেত না, কিন্তু মায়ের কথায় যাচ্ছে। ছোট ভাইয়ের বিয়েতে বড় ভাই না থাকলে হয়? আর সেই নুবা, আয়রা, ইমা সামনে, ড্রাইভার সহ, আর আরহাম এক গাড়িতে। গাড়িতে নিজের মতো চলছে। আয়রা আরহামের কোলে। সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল। আরাবকে বেশ লাগছে স্যুট বুট পরে। তবে নুবা না, এবার তাকায়নি একবারও তার দিকে। আসার পর অনেক রিচুয়াল পালন করা হলো, জুতা লুকানো, খাওয়া দাওয়া, আরো অনেক কিছু। সবশেষে নুবা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুবার চোখে আফসোসের দাগ টানছে, শুধু একটাই কারণে, ইস, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা চরিত্রহীনকে স্বামী হিসেবে আপন করছে। নুবা সেদিক চেয়ে রইল, কাজে বিয়ে পড়াচ্ছে। যখনই আরাব কবুল বলবে তখনই। বিয়ের আসরে কোনো কাণ্ড ঘটিয়ে নুবা আর আরাফের বিয়ে। নুবার সামনে আরহাম এসে দাঁড়ালো, মুখে তার বিরক্তির ভাঁজ। মা আসেনি, তাকে একদম একা একা লাগছে। এদিকে আরশি রিহানের সাথে লেগে আছে। আরশির সাথেও এতটা কথা হয়নি যতটা নুবার সাথে হয়েছে আরহামের। আরহাম এসেই নুবার এক হাতের কবজি ধরে কোথাও নিয়ে যেতে 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 লাগলো। তখন নুবার কানে ভেসে আসলো কবুল। নুবা শক্ত হয়ে আরহামের ধরে রাখা হাতটা চেপে ধরলো। মনে হলো বুকের উপর থেকে কোনো বোঝা নেমে গেল। দ্বিতীয়বার কবুল ভেসে আসলো, নুবার শরীর ভেঙে আসলো। সে জানে না এটা দুঃখের নাকি চরিত্রহীন থেকে ছাড়া পাওয়ার খুশিতে। আরহাম একটি ফাঁকা রুমে নুবাকে নিয়ে আসলো। একটু আগে এই রুমটা রেস্ট নেওয়ার জন্য হারুন মির্জা দেখিয়ে দিয়েছে। হারুন মির্জা বুঝতে পারছিল তার ছেলে অসুস্থ বোধ করছে, তাই বেয়াইকে বলে রুম খুঁজে বাড়ির একটা লোককে দিয়ে আরহামের কাছে পাঠালো। লোকটা আরহামের কাছে যেয়ে বলল, ভাইয়া, আপনার যদি বেশি খারাপ লাগে আপনি ওই পাশের রুমে যেয়ে বসতে পারেন, ওটা পুরো খালি। আরহাম আয়রাকে নিয়ে উঠে দাঁড়ালো, তবে কাউকে সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলো, কারণ মেয়েটাকে শুইয়ে দিলেই কান্না করবে। তখন খেয়াল করলো নুবা একটু দূরেই দাঁড়ানো। তাড়াতাড়ি কাউকে না পেয়ে নুবাকেই ফাঁসিয়ে দিল। হারুন মির্জা দূর থেকে ছেলের পাশে থাকলো, কারণ সে জানে সে যদি কাছে আসে, নিজে ছেলেকে সাহায্য করার চেষ্টা করে, তবে আরহাম নির্ঘাত কোনো কর্মকাণ্ড করে বসবে। এদিকে আরশিকে হারুন মির্জা তখন থেকে খুঁজছে। এই মেয়েকে আসার আগে বলেছে ভাইয়ের খেয়াল রাখতে। আমিনা বেগম 100 বার বুঝিয়ে দিয়েছে আরহামের খেয়াল রাখতে, কিন্তু সে উধাও। আরহাম রুমে এসে নাক মুখ কুচকালো। রুমটা তার মোটেও পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই। আরহাম এসে বিছানায় বসলো। এখনো নুবা চুপচাপ দাঁড়িয়ে আছে। আরহাম নুবার হাত ছেড়ে দিল। নুবাকে এভাবে অন্য কোথাও মগ্ন থাকতে দেখে আরহাম ডেকে উঠলো, এই বিচ্ছু, এই দৌড়ানো বিচ্ছু। নুবা চোখ তুলে আরহামের দিকে তাকাবে, তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। চোখের পাতা ভিজে উঠলো। আরহাম বিরক্তি নিয়ে বলল, মারতে আনিনি তোমাকে এখানে যে কান্না করছো। নুবার অধরগুলো তিত্তির করে কেঁপে উঠলো। সে চেষ্টা করছে নিজেকে সামলাতে, নিজেকে দেখাতে যে সে আরাফকে ঘৃণা করে, তবে বর্তমান তাকে টেনে হিঁচড়ে অতীতে নিয়ে যাচ্ছে। নুবা যখনই ভাবছে আরাফ কবুল বলেছে সে অন্য কারো, তখনই আরাফের মিথ্যা ভালোবাসাগুলো চোখের সামনে ভেসে উঠছে। সে যত নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে আরাফ একটা জঘন্য মানুষ, নুভা ততটাই ভেঙে পড়ছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই কান্না অফ করো, সবসময় ফ্যাত ফ্যাত দিয়ে কি দিয়ে তৈরি তুমি? এত ভয় কোথা থেকে আসে? নুবা আরহামের দিকে তাকাতে আরাফের কথা মনে পড়ে গেল। নুবা কম্পিত কণ্ঠে বলল, সবাই এভাবে ঠকায় কেন? মন দিয়ে ভালোবাসলে এর প্রতিদান কেন ধোঁকা হয়? শুধু কি গরিব বলে? আরহাম নুবার কথা কিছুই বুঝলো না। সে কখনো কাউকে ভালোবাসেনি। মেয়ের আর মায়ের ব্যাপার আলাদা, তবে কেউ কখনো তাকে আগলে নেয়নি, না সে নিয়েছে। সে কি করে বুঝবে এইসবের মর্ম?
নুবার যেন পাথরের কাছে নিজের মনের অনুভূতি প্রকাশ করলো। আরহাম নাক মুখ কুচকে রেগে বলল, হোয়াট দ্য ফাক! কান্না অফ করো। কাকে নিয়ে আসলাম? নুবা চোখের পানি মুছে পাশে বসলো। আরহাম মেয়েকে নুবার কোলে ধরিয়ে দিয়ে টানটান হয়ে শুয়ে পড়লো। বিড়বিড় করে বলল, মাথাটা ব্যথা করছে, টেনে দাও তো চুলগুলো। নুবার হেলদোল হলো না, আয়রার দিকে তাকিয়ে রইল, যে কিনা ক্ষুধায় তার বুক হাতাহাতি করছে। নুবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো, পাশ ফিরে দেখলো আরহাম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। নুবা আয়রাকে হিজাবের নিচে ঢেকে ফিট করাতে করাতে বলল, বালিশ নিয়ে ওদিকে ঘুরুন, টেনে দিই। নুবার অনুভূতিগুলো যেন আজ সব মুছে গেল। নুবার মনে হচ্ছিল তার সব অনুভূতিগুলো আজ ধুলোয় মিশে গেছে। যাকে ঘিরে সে হাজারো স্বপ্ন বুড়েছিল, সেই মানুষটি তাকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। চরিত্রহীন মানুষটা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ভালোবাসার নামে পাওয়া প্রতিটি প্রতিশ্রুতি আজ নিছক মিথ্যে বলে মনে হচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বারবার গড়িয়ে পড়ছে, অথচ বুকের ব্যথা কমছে না। নিজেকে ভীষণ একা লাগছে, সব আশা ভেঙে গেছে। ভাঙা হৃদয়ের আর্তনাদ যেন নীরবে গিলে ফেলেছে সে। আজ নুবার কাছে ভালোবাসা মানে একরাশ অপূর্ণতা আর গভীর বিষাদ। নুবা হেরে গেল অভিনয়ের কাছে, তবুও সে অতীতের আরাপকে ঘৃণা করতে পারল না। সে পারল না সেই সুন্দর মুহূর্তগুলোকে ভুলে থাকতে। আরহাম বালিশ নিয়ে ঘুরে নুবার দিকে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। নুবা সুন্দর করে ঘুরে বসলো, কম্পিত ডান হাতটা আরহামের মাথায় রাখলো। আরহাম শান্ত কণ্ঠে আবদার করে বলল, কোলে মাথা রাখি। নুবা কেমন নীরবে বলল, আয়রা আছে। এতদিন নিজেকে বেঁধে রাখলেও তাদের মুহূর্তটুকু দেখে মনে হলো গভীর বন্ধনে আবদ্ধ তারা। আসলে এমন কিছুই না, একজন লাগাম ছাড়া সবকিছু তার কাছে স্বাভাবিক। তার মন যা বলবে তাই করবে। আরেকজন এক্সকে কবুল বলতে শুনে অর্ধপাগল হয়ে গেছে। ওই ট্রমা থেকে বের হতে পারছে না। এসব কিছু কেমন ছন্নছাড়া লাগছে। এতদিন নিজেকে বেঁধে রাখলেও এবার নোবা বেশ ভেঙে পড়লো। না চাইলেও ভেঙে পড়তে, তবে চাইলো না ভেঙে পড়তে, তবে নিজ অজান্তেই ভেঙে পড়লো। আরাপ না ভালোবাসলেও সে বেসেছিল মন থেকে। নুবা আনমনে আরহামের মাথায় হাত বুলিয়ে চুল টেনে দিল। আরহামের বেশ ভালো লাগায় ঘুম ধরে গেল। নুবা মাথা নিচু করে আরহামের দিকে তাকালো, যে কিনা সোজা হয়ে বুকে হাত গুজে চোখ বন্ধ করে আছে। আরহামের চেহারাটা দেখতে নুবার আরাফের কথা মনে পড়লো। অধর দুটো কেঁপে উঠল, চোখের পাতা ভিজে উঠল। টুপ করে চোখের পানি আরহামের কপালে যেয়ে পড়ল। নুবা হাত দিয়ে চোখের পানিটুকু মুছতে দিল। পরপরই আরহামকে ভুল করে আরাপ ভেবে নুবা মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, আমাদের এরকম একটা টোনাটুনির সংসার হতে পারতো। তবে হলো না তার সংসার। স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে গেল। নুবার তৃষ্ণার্ত চোখ দুটো আরহামের দিকে তাকিয়ে রইল। মনে হলো একটু গালে হাত বুলিয়ে দিতে, তবে পারল না সে। নুবা আরহামের সিল্কি চুলগুলো আস্তে আস্তে টেনে দিল। তার মাথার ভেতরে ঘেমে গেছে। নুবা ভাবনার ভেতরে কেউ কম্পিত কণ্ঠে বলল, কোলে তো ক্যাডা তোমরা? নুবার হুঁশ ফিরে আসলো। পরপরই নিজের অবস্থান বুঝতে পেরে নিজেই চমকে উঠল সে। আয়রা কোলের ভিতর, আরহাম বালিশ নিয়ে নুবার সামনে মাথা রেখে শুয়ে আছে। নুবা মুখ দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকালো। নজরে পড়লো একজন বুড়ি লাঠি হাতে নিয়ে এদিকেই আসছে। বুড়ি আবারও বলে উঠল, তোমরা ক্যাডা? নুবা তাড়াতাড়ি আরহামের মাথা থেকে হাত সরিয়ে নিল। আরহাম বিরক্তি মনে মনে উচ্চারণ করলো, উচ্চারণ করলো। নুবা সরে বসতেই চাইলো, তবে পারল না। বাপ মেয়ে এমন ভাবে নুবার সামনে, একজন কোলে আরেকজন ডোলে বসে আছে, সরা মুশকিল। নুবা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলে পক্ষ থেকে দাদি। বুড়ির দাদি কম্পিত কণ্ঠে বলল, ও, আমি একটু জিরাইতে আইছিলাম বুঝছো, কিন্তু তোমাগো সমস্যা হইব, তোমরা থাকো। নুবা বিচলিত কণ্ঠে বলল, না না, আপনি বসুন, সমস্যা নেই। না থাক, আরে দাদি আসুন। বুড়ো দাদি একগাল হেসে বিছানার এক কোনায় বসলো। নুবা বুঝতে পারলো না কি করবে। হুঁশেতে আরহামের মাথা টেনে দিল। এখন কেমন অস্থির লাগছে। আজ পর্যন্ত সে কখনো আরাফের মাথায় এভাবে হাত বুলায়নি। সেখানে আরহাম নিছক অস্থিরতা ব্যতীত কিছুই নয়। এর ভেতরে আবার কোলের ভিতর বিচুটি পাতা চুকচুক শব্দ তুলছে, কি একটা অবস্থা। নুবার ভাবনার ভেতরে বুড়ি দাদি বলে উঠল, কি লাগো বরের? নুবা কি বলবে, কিছু সময় ভেবে আরহামের দিকে ইশারা করে বলল, বরের বড় ভাই হয়। হ্যাঁডা তো দেখাই বুঝছি, যে কেউ বুঝতে যাইব। তুমি কি হও, বরের ভাবি নাকি? নুবার মুখ ভেকচিয়ে গেল। এই লোকটা সবসময় তাকে ফাঁসিয়ে দেয়। যেভাবে কোলের ভেতর শুয়ে আছে, যে কেউ দেখলে এটাই ভাববে।
নুবা মাথা ঝুঁকলো, না হ্যাঁ জানি না। নুবা কি বলবে সে নিজেও জানে না। বুড়ো দাদি হেসে বলল, বুঝি বুঝি, লজ্জা পাইও না, দেখাই বুঝা যাইতাছে স্বামী স্ত্রী হইবা। বাচ্চাটা সুন্দর আছে, তোমার লেহান হইছে। নুবা ঠোঁটে ঠোঁট চেপে শুনলো, মনে মনে বলে উঠলো, আরে বুড়ির বাচ্চা, জামাই না আমার, এই বাচ্চাও আমার না। এখন দেখি পিঠে লিখে ঘুরতে হবে এটা আমার জামাই না, এটা আমার বাচ্চা না। আর এই পাগল লোকটা শোয়ার আর জায়গা পেল না। আর এই বিছুটি পাতার এখনই ক্ষুধা লাগার ছিল। যদি সবাইকে প্রথম থেকে সবকিছু খুলে বলতে পারতাম। আফসোস, আমার সাথেই কেন। বুড়ি দাদি অনেকটা সময় বসে নুবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে এতগুলো দোয়া দিয়ে গেল, যা নুবার কাজে আসবে না। তোমরা সুখী হও, এটাও ভালো, এটাও হও, ওটা হও, ভালো থেকো, কত কিছু। বুড়ি দাদি যেতেই নুবা ফিসফিস করে বলল, এই উঠুন তো, এখানেই থাকার নিয়ত নাকি, সবাই চলে যাবে তো। আরহামের হেলদোল হলো না। নুবা কপাল চাপড়ালো, কই ফেসে গেল। পর পরপরই নুবা আরহামের মুখের দিকে তাকিয়ে ভাবলো, এই লোকটা কালকে গলায় বন্দুক ধরলো, সেদিন পানিতে চুবালো, 2-3 দিন থাপ্পড় মেরেছে, আমার সাথে মিসবিহেভ করেছে। আমি কেন এই লোকটার সেবা করব? আজব। ভেবে নুবা আরহামের মাথায় ঠেলা দিয়ে বলল, ওঠেন, অন্যদিকে যেয়ে ঘুমান। কিন্তু আফসোস, বেচারি আরহামকে একটুও নড়াতে পারল না। নুবা বিরক্ত হয়ে কোনো মতো ঠেলে উঠে গুতাতে আরহা আয়রাকে নিয়ে উঠে দাঁড়ালো, মাজার ধরে গেছে। নুবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশিতাকে দেখছে, যে কিনা নিজ বাবা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। নুবা সেই দৃশ্য দেখে চুপটি করে দাঁড়িয়ে আছে। ঈশিতার বাবা নিজের মেয়ের হাত আরাফের হাতে তুলে দিল, ভাঙা কণ্ঠে বলল, খুব আদরের মেয়ে আমার, সামলে রেখো বাবা। আরাফ ঈশিতার হাত ধরে মৃদু কণ্ঠে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব। আরাফের কথায় নুবার টনক নড়ল। সবার থেকে দূরে আরহাম দাঁড়িয়েছিল। নুবা এগিয়ে গেল আরহামের সামনে, যেয়ে মাথা নিচু করে বলল, কোনটায় বসবো? আরহাম ভুরু কুঁচকে বলল, হোয়াট? নুরা একরাশ বিরক্তি নিয়ে বলল, গাড়ি সবই একই রকম, কোনটায় আসছিলাম আমরা? নুবা চুপচাপ গাড়িতে বসে আছে। আরশির উপর প্রচন্ড অভিমান হয়েছে তার, কারণ এই মেয়েটা তাকে রেখে জামাই নিয়ে টই টই করে ঘুরে বেরিয়েছে। ঈশিতা ফুপিয়ে ফুপিয়ে কাছে, বাবা মায়ের থেকে বিচ্ছেদের যন্ত্রণা শুধু একটা মেয়েই বুঝবে। আরাপ ঈশিতার কান্না দেখে নিজের সাথে আগলে নিল। ঈশিতার হাতটা শক্ত করে ধরে বলল, কান্না করছো কেন? আমি আছি না? ঈশিতা আরেফের বুকে মাথা গুজে বিড়বিড় করে বলল, তুমি সপ্তাহে সপ্তাহে আমাকে বাসায় নিয়ে আসবে, আমি আম্মু আব্বুকে ছাড়া থাকতে পারবো না। ওকে ডার্লিং, এবার কান্না অফ করো, রাতের জন্য তো কিছু চোখের পানি বাঁচিয়ে রাখো। ঈশিতা মুচকি হেসে আরাপের বুকে আঘাত করে বলল, তুমিও না। তাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে গাড়ি থামতে নুবা তাড়াতাড়ি করে নেমে গেল। কোনো দিকে না তাকিয়ে বাড়ির ভেতরে চলে গেল। কিছু রিচুয়াল মেনে আমিনা বেগম সহ বাড়ির মধ্যবয়স্ক মহিলারা এসে তাকে বরণ করলো। আমিনা বেগম তো মহা খুশি ছেলের বউকে দেখে। নুবার হাত পা কাঁপছে, সে নিজেও জানে না কেন। নুবা মুখে পানির ছিটা দিয়ে সামনে আয়নার দিকে তাকিয়ে নিজের গালে নিজের জোরে জোরে দুটো থাপ্পড় মেরে বলল, একদম কান্না করবি না, বি স্ট্রং নুবা, এমন তো কথা ছিল না। ওই মানুষটা তুই ওই মানুষটাকে তুই ঘৃণা করিস, তার জন্য কাঁদলেও তোর পাপ হবে। কিন্তু নুবা তো আরাফের জন্য কাঁদছে না, তাহলে কেন তার এত কষ্ট হচ্ছে? নুবা 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরে বলল, আর একবার নাটক করলে তোকে মেরে ফেলবো আমি। তুই তো জানিস এই সব মিথ্যা ছিল, তবে কেন বুঝতে চাইছিস না? নুবা নিজেকে নিজে অনেক মানানোর চেষ্টা করলো, তবে হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু সে পারবে। বাসর ঘর সাজানো হচ্ছে। আরাপের বন্ধুগণ, তার কাজিন সবাই মিলে এই কাজটা করছে। আর সে এসেছিল নুবাকে ডাকতে, তবে নুবা যায়নি। আরহাম এসে আগে শাওয়ার নিতে ঢুকেছে, না হলে সারাদিনের এত ধুলা ময়লা তার ঠিক হজম হবে না। আরহাম শাওয়ার নিয়ে এসে দেখলো আয়রা উপরের দিকে তাকিয়ে হাত পা নাড়ছে, নেড়ে হাসছে, মুখ দিয়ে শব্দ করলে। আরহাম হাসলো, তাওয়াল দিয়ে মাথা মুছে বিছানায় যে মেয়ের পেটে সুড়সুড়ি দিয়ে বলল, আমার আম্মুটা কি করছে? আয়রা বাবার চুল টেনে ধরলো, পরপরই বাবার চুল টেনে সে ও শব্দ করে হাসতে লাগলো। আরহাম মেয়ের ছোট্ট ছোট্ট হাত দুটো চুল থেকে ছাড়িয়ে হাতে চুমু খেলো। মেয়ের নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, কি করছে আমার আম্মুটা? সারাদিন শুধু দুষ্টুমি হুম। আয়রা ফোকলা মারি বের করে খিলখিল করে হাসলো। আরহাম কুটুর কুটুর মেয়ের সাথে কথা বলতে লাগলো। রাত 10টা। নুবা শুয়েছিল, আরশি এসে নুবাকে উঠিয়ে বিচলিত হয়ে বলল, ওঠ।
নুবা ক্লান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? আরে বাসর ঘর সাজিয়েছি, দেখে আয়, আর একটু পর ভাইয়ার থেকে টাকা আদায় করব না? তাড়াতাড়ি চল। নুবা নিষ্পাপ দৃষ্টিতে আরশির দিকে তাকালো, বিধায় ভালো লাগছে না তাই তাই কোনো প্রশ্ন না করে আরশির সাথে আসলো। সেও এইসব দেখে নিজেকে শক্ত করতে চায়। রাজকীয় রুমটাকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রুমের ফ্লোরে ঘরের আসবাবপত্রের উপর ফুলের পাপড়ি, ছোট ছোট মোমবাতি রাখা হয়েছে। একটু পর হয়তোবা জ্বালানো হবে। নুবার মাথার ওড়না টেনে কম্পিত হাতে ফুলগুলো ছুঁয়ে দিল। মন থেকে তাদের জন্য দোয়া প্রার্থনা করলেও বুকটা তার ফেটে আসে। ইস্তিয়াকে রুম ঈশিতাকে রুমে আনা হয়েছে। মেয়েটাকে দাদি নানিরা ঘিরে ধরে আছে। আরাফের নানি এসেছে, দাদি নাকি অনুষ্ঠানের দিন আসবে। দাদা নানা বেঁচে নেই, তবে নানি দাদি বেঁচে আছে, কিন্তু তাদের দুইজনের ভেতরের সম্পর্ক কেউ বোঝে না কখনো। অনেক ভালো, আবার কখনো দুই বেয়ানি দুজনকে সহ্য করতে পারে না, দুইজনের ভেতরে লেগেই থাকে। ঈশিতাকে ঘিরে নানি দাদিরা দুষ্টু দুষ্টু কথাবার্তা বলতে লাগলো। ঈশিতা মডার্ন হওয়ায় এতটাও লজ্জা লাগলো না তার, সেও নানি দাদির সাথে তাল মেলালো। আরব এক গ্লাস মদ গিলে বিড়বিড় করে বলল, আজকে ফাটিয়ে দেব দোস্ত, তোরা শুধু দেখিস। আরাফের বন্ধুগণ হাসলো। পরপরই কিছু অবাঞ্ছিত জিনিস আরাফের হাতে ধরিয়ে দিয়ে সবাই হাসাহাসিতে ফেটে পড়লো। বন্ধুদের ভেতরে যা হয় আর কি। আরবের রুমের সামনে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। টাকা না দিলে ভেতরে যেতে দেওয়া হবে না, কিন্তু সবার ডিমান্ড বেশি, তাই আরব দিবে না বলেছে। আরফের কাজিনরা এগিয়ে এসে বলল, 1 লাখ, তাও কম হয়ে যাচ্ছে। সবার ভেতরে ভাগাভাগি করলে 3,000 টাকা করেও পড়বে না। তাহলে দাও ভাইয়া, সময় নষ্ট করো না, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। পাগল পেয়েছিস আমাকে? 1 লাখ সর, আমার বউ, আমাকে ভেতরে যেতে দে। আরশি এগিয়ে এসে বলল, না না চলবে না, তাড়াতাড়ি দাও। আরব ঠেলে ঠুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলো, তবে এতগুলো মানুষকে ঠেলে ভেতরে যাওয়া অসম্ভব। আরে ভাই, যেতে দিয়ে রাত শেষ হয়ে যাবে, তাই তো বলছি তাড়াতাড়ি দাও। সবাই স্লোগান দিল, 1 লাখ। এদিকে বাড়ির বড়রা হাসাহাসি করছে, এই বাচ্চাগুলো বড় হয়েও বাচ্চা রয়ে গেল। আরব খেয়াল করলো ভেতরে এক কোনায় নুবা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আশি নিয়ে এসেছে তাকে, না হলে এখানে আসার তার কোনো ইচ্ছাই ছিল না। আরব শয়তানি হাসি দিল। আরশিকে বলল, নুবাকে চাইতে বল, তাহলে দেব। যারা যারা নুবাকে চেনে সবাই মিলে তাকে ধরে বেঁধে আরবের সামনে দাঁড় করালো। আরশি বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি চা ভাই, আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। নুবা এক পলক মাথা উঁচু করে আরাপের মিচকে শয়তানের মতো মুখটার দিকে তাকিয়ে কম্পিত হাতে এগিয়ে দিয়ে বলে, 1 লাখ। আরাপ মনে মনে কুটিল হাসলো। নুবার ক্লান্ত চোখ দুটো দেখে সে বুঝে গেল তার মনের ভেতরে কি চলছে। নুবাকে আরো জ্বালানোর জন্য বলে উঠল, শুনিনি, জোরে বল। নুবা হাত মুঠো বন্ধ করে বলল, আপনি যদি ভেতরে যেতে চান তাহলে 2 লাখ দিতে হবে। আরাপ ভুরু কুচকে বলল, একটু আগে তো 1 লাখ বললে। আপনিই তো বললেন শোনেননি। আর সময় যত যাবে তত টাকার পরিমাণ বাড়বে। যদি না দিই? নুবার ঠোঁটেলিয়ে হাসলো, 2 হাত বুকে গুজে হাস্যোজ্জ্বল চোখে আরাফের দিকে তাক। আরাফ হুরু কুচকে নিল। একটু আগে দহনে পড়ছিল, এখন আবার চোখ মুখে অন্যরকম ঝাঁজ। সবাই কষ্ট করে বাসর সাজিয়েছে, দিতে তো হবেই, না হলে ভেতরে যাওয়ার কথা ভুলে যান। আপনার বউ অপেক্ষা করতে থাকুক। আরাফ নিজের ডেবিট কার্ড নুবার হাতে ধরিয়ে দিয়ে তার কাছে এগিয়ে যেয়ে বিড়বিড় করে বলল, 37। কোড বলে আরাপ ফোঁস করে নিঃশ্বাস ফেললো, যা নুবার কানে যেন স্পর্শ করলো। নুবা সরে যেতে চাইলো। আরাপ মুচকি হেসে বলল, ইস আফসোস, তুই পেলি না আমাকে, আর লোভে পড়ে 2 লাখের বেশি উঠবি না। নুবা সরে দাঁড়িয়ে বলল, সুখী হন, আবর্জনা আমার লাগবে না। অল দ্য বেস্ট আরাপ ভাই। সবাই সরে গেল। আরাপ এক পলক নুবার দিকে তাকিয়ে কুটিল হেসে ভেতরে চলে গেল। সবাই নুবার দিকে তাকিয়ে সন্দেহ করে বলল, কানে কানে কি বললো রে? টাকা উঠাবা, কোড লাগবে না, সেটাই। নুবা কোড আর টাকা আরশির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে 6 কার্টুনের মতো কোন আইসক্রিম আনা হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। এমন একটা সময় আইসক্রিম না আনানো হলে হয়? নুবা একটা আইসক্রিম নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, নিজেকে বুঝালো সব শেষ। রাত যখন 1:30, তখনও বাড়ির কেউ ঘুমায়নি। সবাই অনেক দিন পর একসাথে হয়, গল্পে মেতে আছে। এই সবের ভেতরে সব থেকে খুশি আমিনা বেগম। অনেক দিন পর সবাই একজোট হয়েছে। নুবা আয়রাকে ফিট করাচ্ছে আর তার পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তার চেষ্টায় সে সফলও হলো। আয়রা ঘুমিয়ে গেল। নুবা আয়রাকে দিয়ে আসার জন্য আমিনা বেগমকে খুঁজলো, তবে সে গল্প ব্যস্ত। নুবা বিরক্ত করতে ইচ্ছে হলো, নিজের সবটা মাকে বলে আয়রাকে দিতে চলে আসলো।
করিডোর দিয়ে আরাফের রুম পার করার সময় মন বলল একটু চেয়ে দেখ। নুবা বুকে পাথর রেখে সরে গেল। আরহামের রুমের সামনে যেয়ে টোকা দিল। আরহাম ভেতরে আসতে বলল। নুবা আয়রাকে নিয়ে ভেতরে গেল, সুন্দর করে তাকে শুইয়ে দিয়ে চলে আসতে নিল। তখনই বরাবরের মতো আরহাম বাধা দিয়ে বলল, ওষুধ আর খাওয়া দাওয়া ঠিক মতো করো না তুমি। কাল থেকে মেয়ের আমার পেট ভরছে না, ঘুমের ভেতরে মুখ নাড়ে, কান্না করে। নুবা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তোবা, তবে খেয়াল রাখবো। খাওয়া দাওয়া ভালো মতো করো। নুবা উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। পরপর আরাফের রুম পার করার সময় বাইরে থেকে ফিসফিস শব্দ শোনা গেল। নুবা চলে যেতে চাইলেও তার পা থমকে গেল। ভেতর থেকে তাদের সুখময় সময়ের কিছু শব্দ ভেসে আসছে। নুবা না চাইলেও তার বুক ভারী হয়ে আসলো এই আপত্তিকর শব্দগুলো তীরের মতো বুকে যেয়ে বিঁধল তার। ওখানে আর না দাঁড়িয়ে এক দৌড়ে ছাদের দিকে চলে গেল। ঈশিতা উত্তেজিত কণ্ঠে বলল, তুমি এত বিচলিত হচ্ছ কেন? আস্তে, আমি পালিয়ে যাচ্ছি না। আরাপ ঈশিতার গলায় নাক ঘষে বলল, তুমি এত হট কি করব? নিজেকে সামলাতে পারছি না। হইছে, কুল আছে, আমি সারা রাত পড়ে আছে, নিয়ন্ত্রণ রাখো। এত বেপরোয়া হলে হবে? ছাদে কেউ নেই, এখন সবাই লিভিং রুমে, কেউ বা বাগানের আশেপাশে প্রেম করছে, যেমন আরশি আর রিহান। তবে ছাদে তালা দেওয়া থাকায় কেউ আসেনি। চাবি দরজার পাশে টপের নিচে রাখা হয়, এটা বাড়ির মানুষ ব্যতীত হয়তোবা কেউ জানে না, তাই কেউ আসেনি। নুবা ছাদের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদের মিলানো আলো যেন আজ তার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো আরো স্পষ্ট করে দিচ্ছে। যে মানুষটাকে একদিন নিজের ভবিষ্যৎ ভেবেছিল, আজ তারই বাসর রাত। ভাবনাটা মাথায় আসতে নুবার চোখ দুটো অশ্রুতে ঝাপসা হয়ে উঠল। শীতল রাতের বাতাস বারবার তার চুল উড়িয়ে দিলেও বুকের ভেতরের জ্বালা একটুও কমল না। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও তার পৃথিবীটা যেন আজ একটু বেশি নিঃসঙ্গ, একটু বেশি শূন্য লাগছে। আকাশের অসংখ্য তারার মাঝে হারিয়ে গিয়ে সে শুধু নিজের ভাঙা অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করে গেল। সে পারল না আরাফের মিথ্যা ভালোবাসা ঘৃণা করতে। হ্যাঁ, সে আরাবকে ঘৃণা করে, তবে তার সুন্দর অতীতকে না। মিথ্যা হলেও তো অনেক সুখ পেয়েছে, ভালো থেকেছে, থাকুক কিছু মিথ্যা সত্য হয়ে। নুবা আকাশ পানে তাকিয়ে মুচকি হেসে গুনগুন করে গেয়ে উঠল, বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল। এত নরম শাড়ি সুতো বুনেছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড়, কথার উপর কেবল কথা সিলি শুতে চায়। নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে বাসো, তার জীবনের ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনের ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। নুবা আস্তে করে ওখানে রেলিংয়ে পিঠ লাগিয়ে বসে পড়ল। পরপর বিড়বিড় করে দুই কলি গেয়ে উঠল, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। নতুন এক সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। বুক ভরা অনিশ্চয়তা নিয়ে শুরু হলো নতুন একটি দিন। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, কিংবা সবকিছু আগের মতো ঠিক হবে কিনা। তবুও হার মানতে রাজি নয় সে। ভাঙা শব্দগুলো আবার জোড়া লাগানোর চেষ্টা করতে চায়। চোখের কোণে জমে থাকা কষ্ট লুকিয়ে নতুন করে বাঁচার সাহস খুঁজছে নুবা। কারণ সে বিশ্বাস করতে চায় পৃথিবী অন্ধকার রাতের পর একদিন সুন্দর সকাল আসবেই। সকাল ঘুম থেকে উঠতে না উঠতে আয়রার দেখা মিলল। নুবার মুখে মুচকি হাসি ফুটে উঠল। নুবা আয়রাকে কোলে নিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সকাল সকাল চলে এসেছেন, একটু ঘুমানো যায় না? আয়রার মুখে আঙ্গুল ঢুকে হাসলো। নুবা আয়রার হাত মুখ থেকে সরিয়ে হেসে বলল, পচা মেয়ে, শুধু হাত মুখে দেয়। বেশিরভাগ মেহমান চলে গেছে, তবে যারা ঘনিষ্ঠ তারা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত থাকবে, যেমন মেহেরিমা, রিহানরা, ইমা, মামা, চাচা। সকাল সকাল ডাইনিং টেবিলের জমজমাট খাবার পরিবেশন করা হলো। এক এক করে সবাই খেয়ে উঠেছে। নোবা দুটো খেয়ে ওষুধ খেয়ে নিল, না হলে বাচ্চাটার কষ্ট হবে। সকাল সকাল ঈশিতা শাওয়ার নিয়ে বের হলো। আরাপ এখনো ঘুমাচ্ছে। রাতের মিটিং এর পরে সে বেশ ক্লান্ত। ঈশিতা আরাপকে মৃদু ধাক্কা দিয়ে ডাক দিল, ওঠো, আর কত ঘুমাবে, ক্ষুধা লাগছে তো, আর একটু ঘুমাতে দাও না, আগে ওঠো তো। আমিনা বেগম আরহামের রুমে নাস্তা নিয়ে গেল। আরহাম তখনও শুয়ে আছে। আমিনা বেগম পাশে নাস্তা রেখে বলল, ওঠ, উঠে খেয়ে নে।
রাতে কি আর মাথা ব্যথা হয়েছে? হোম না। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা ওঠ। নুবা আয়রাকে নিয়ে লিভিং রুমে এক কোনায় দাঁড়িয়ে আছে, মানে হাঁটাহাঁটি করছে। এমন একটা মুহূর্তে তার নজরে পড়লো ঈশিতা আর আরাব সিঁড়ি বেয়ে নিচে নামছে, দুজনের মুখে প্রাপ্তির হাসি। নুবা চোখ সরিয়ে নিল, তাকিয়ে থাকলে নজর লেগে যাবে, মেয়েটা সুখী হোক অভিশাপ না লাগুক। ঈশিতা নিচে আসতে আমিনা বেগম এগিয়ে গেল। ঈশিতা আমিনা বেগমকে সালাম দিয়ে বলল, একটু দেরি হয়ে গেল আম্মু। সমস্যা নেই, খেতে বসো। আরব নুবাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল, যে আয়রার গাল টেনে বলল, আম্মু কি করছো? হোম। আয়রার যেন আরাপের কথা পছন্দ হলো না, তাই আরাপের দিকে ফিরেও তাকালো না। আরব আয়রার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে শয়তানের মতো বলল, রাতে ঘুম হয়েছে নাকি? নুবা শান্ত কণ্ঠে উত্তর দিল, কেন হবে না, বেশ হয়েছে। আরব ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিল, সরু চোখে নোবার দিকে তাকিয়ে বলল, কান্না করেছিস নাকি? চোখ মুখ ফুলে আছে কেন? নোবা কুটিল হাসলো, তাচ্ছিল্য করে বলল, এক জানোয়ারের থেকে মুক্তি পেয়েছি, সেই খুঁজিতে কেঁদেছি। তাই নাকি? ইস, হাতছাড়া করে ফেললি। তাই নাকি? ইস, হাতছাড়া করে ফেললে। আমি অলরেডি আমার বউয়ের হয়ে গেছি। রাতটা মনে রাখার মতো। বিশ্বাস কর, আমার বউটা এমন এমন রোমান্টিক, তোর মতো ভেদা না। নোবা মুখ দিয়ে ছি উচ্চারণ করলো। নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা অন্যের কাছে ফাঁস করেন, লজ্জা লাগে না? না, না তো। তুই আমার পর কেউ নাকি? নোবার শরীর জ্বলে উঠল রাগে, চোখের কোণায় পানি জমলো, মুখে মুচকি হাসি ফুটিয়ে বলল, একদিন আপনি বুঝবেন ধোঁকা দেওয়ার পরিণতি ঠিক কতটা গভীর হয়। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, যা দেন একদিন না একদিন তা ফিরে আসে। মানুষের চোখ এড়ানো যায়, কিন্তু সময়ের বিচার এড়ানো যায় না। তাই আজ নিজে যে কষ্টের কারণ, কাল সেই হয়তো সেই কষ্টের অর্থ বুঝবে। আরব নোবার কথায় ঠোঁট হেলিয়ে হেসে বলল, অভিশাপ দিচ্ছিস? কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না রে নুবা। নুবা কিছু সময় চুপ থেকে বিষাক্ত কণ্ঠে শুধালো, আল্লাহর কাছে দোয়া করি আপনি একজন মেয়ে সন্তানের বাপ হন, আর আপনার সেই মেয়ে যাতে আপনার মতো কোনো চরিত্রহীন মানুষের প্রেমে পড়ে, সেদিন আপনি আমার অনুভূতির গভীরতা বুঝতে পারবেন। যে বিশ্বাস ভেঙে গেলে তার ব্যথা কতটা তীব্র, সেটা উপলব্ধি করতে পারবেন। হয়তো তখন বুঝবেন অবহেলা আর প্রতারণার ক্ষত কতটা গভীর হয়। কারো চোখের জলকে ছোট করে দেখা যায় না, কারণ সময় একদিন সব অনুভূতির হিসাব মিলায়। সেদিন হয়তো আমার নীরব কষ্টের অর্থটাও আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। আরাফের হাত মুঠোবদ্ধ হয়ে আসে। আশেপাশে কেউ না থাকলে নিশ্চয়ই নুবাকে ঠাস করে একটা চড় মেরে দিত। কথাটা বেশ লেগেছে তার গায়ে। এমন সময় আমিনা বেগম ডাইনিং রুম থেকে আরাবকে ডেকে উঠল, আরাব, কিরে নাস্তা করবি না নাকি? আরাব নুবাকে চোখ দিয়ে শাসিয়ে বিড়বিড় করে বলে উঠল, তোর এই তেজ তোকে আমার বিছানা পর্যন্ত নিয়ে যাবে। মাইন্ড ইট, সেদিন দেখবো তোর শরীরে কত তেজ। নুবা ঝেড়ে কাশলো, চোখে মুখে ঘৃণার আবরণ ফুটিয়ে বলল, ছি। আরাব চলে গেল। নুবা বিড়বিড় করলো, বলল, বউটার কপাল পুড়ল, ছি। বলেই নুবা আয়রাকে নিয়ে রুমের দিকে চলে গেল। সিঁড়ির আড়ালে দুজন ব্যক্তি নীরবে দাঁড়িয়ে রইল। আরশি হতভম্ব হয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, এসব কি হলো? রিহান ভুরু কুঁচকে বলল, নিশ্চয়ই তোমার ভাই আর নুবার ভেতরে কিছু ছিল। কালকে রাতেও আমি নুবাকে একা ছাদে যেতে দেখেছি। দুজন লুকিয়ে লুকিয়ে রোমান্স করছিল, কিন্তু তাদের ভালোবাসাকে আরাপ আর নুবা চিন্তায় পরিণত করে গেল। আশির বিশ্বাস হচ্ছে না তার ভাই এইমাত্র এখানে দাঁড়িয়ে এরকম জঘন্য কথা বলে গেল। আশি যেন কান গরম হয়ে গিয়েছে। আশি বিড়বিড় করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া এইসব বলে গেল। আমার ভাই তো এমন না। রিহান এক পলক আশির দিকে তাকিয়ে বলল, যেমনই হোক তোমাকে দেখিয়ে করবে নাকি? আশি বিচলিত হয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করব? রিহান হতভম্ব হয়ে গেল। আশির মাথায় মৃদু থাপ্পড় মেরে বলল, পাগল হয়েছ? তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, সবাই কত খুশি। অশান্তি কেন করতে চাইছো? কিন্তু কোনো কিন্তু না। অতীতে কিছু থাকলে দুজনই ভুলে যাবে, তোমার বলার দরকার নেই। তারা তাদের মতো থাকুক, তুমি শুধু আমার কথা ভাবো চান। কিন্তু আশি কিছুই ভুলতে পারলো না। তার এখনো বিশ্বাস হচ্ছে না আরাপ এইসব কথা বলতে পারে। পরশুদিন অনুষ্ঠান মানে বৌভাত, এই নিয়ে আবার সব কাজ শুরু হয়েছে। মেহেরিমা ঘাপটি মেরে বসে আছে, অনুষ্ঠানের পর চলে যাবে সে, কিন্তু এর ভেতরেই তাকে কিছু একটা করতেই হবে। তখন প্রায় দুপুর। আজ বউ দেখতে অনেকেই এসেছিল, তবে দেখে চলেও গেছে।
হয়তোবা বিকালে আরো অনেকেই আসবে। আরহামের চোখ দুটো লাল হয়ে আছে, বুকের ভেতর কেউ মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আয়রা ছটফট করছে। আরহাম বুঝতে পারছে না কি হয়েছে। মেয়ের বাম হাত পুড়ে গেছে, কিন্তু কিভাবে? আজ সারাদিন তো মেয়ে তার কাছেই ছিল। একটু আগেও তার মেয়ে ঠিক ছিল। মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় যেয়ে কারোর সাথে কিছু জরুরি কথা বলছিল। তার ভেতরে হঠাৎ মেয়ের আর্তনাদ ভেসে উঠল। আরহাম প্রথমে খেয়াল করলো না, তবে তখন খেয়াল করলো, তখন রুমে ছুটে আসলো। এসে দেখলো আয়রা ঝরঝর করে কাঁদছে, যেন ব্যথায় তার বুকটা ফেটে যাচ্ছে। পরপর আরহাম যখন মেয়ের সমস্যা খুঁজতে ব্যস্ত, তখন চোখে পড়লো মেয়ের হাত পুড়ে আছে, লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এইমাত্র কেউ করেছে। আরহাম ছুটে রুমের বাইরে গেল, কিন্তু কাউকে পেল না। আরহাম তাড়াতাড়ি মেয়ের হাতে ফু দিতে দিতে হাতে পানি দিল। বিচলিত কণ্ঠে বলল, কিচ্ছু হবে না আম্মু, পাপা আছে তো। আরহাম বুঝতে পারছে না তারই রুমে ঢুকে তার কলিজায় হাত দেওয়ার সাহস কে করলো। তবে বাড়ি ভর্তি মানুষ, কাকে ধরবে আরহাম? মেয়ে একটু শান্ত হতে হতেই হাতে মলম লাগিয়ে দিল। আগে আরা আগে আয়রাকে শান্ত করতে হবে, পরে যা করার করবে। আরহামের হুংকারে বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে গেল। তবে আরাপ আর ঈশিতা নেই, কারণ তারা রুমে একসাথে সময় কাটাচ্ছে। আমিনা বেগম ছেলের হুংকারে ছুটে আসলো, চিন্তিত কণ্ঠে বলে উঠল, কি 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 হয়েছে? আরহাম মায়ের দিকে তাকিয়ে কান্নারত আয়রার এক হাত ধরে তার মাকে দেখিয়ে কেমন ভাঙা কণ্ঠে বলল, মম, আমার মানিকটার হাত কে যেন পুড়িয়ে দিয়েছে। একটু আগে কেউ আমার রুমে এসেছিল, ওকে বলো সামনে আসতে, না হলে আমার খুঁজে বের করতে হলে আমি ওকে জ্যান্ত পুঁতে রাখবো। আমিনা বেগম যেন ছোটখাটো একটা হার্ট অ্যাটাক খেলেন। হতভম্ব হয়ে তাড়াতাড়ি নাতনিকে কোলে নিয়ে বললেন, কি, হাত পুড়িয়েছে মানে? সবাই নিশ্চুপ, কেউ কিছুই বলতে পারছে না। এদিকে হারুন মির্জাও ছুটে আসলো। নাতনির কথা শুনে তার বুকটা মোচড় দিয়ে উঠল। মেয়ের এই অবস্থা দেখে আরহাম যেন প্রায় পাগল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদের গায়ে একটা কালো দাগ বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে কেউ। আমিনা বেগম কম্পিত হাতে নাতনির ছোট্ট হাতখানা ধরে কাতর কণ্ঠে বললেন, এইসব কে করবে, আর কেনই বা করবে? আরহাম এক হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরলো। মনে হচ্ছে তার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আরহাম সরু দৃষ্টিতে সবার দিকে তাকালো, কিন্তু না, কারো চোখে অপরাধের ভীতু ভাব দেখা যাচ্ছে না। আরহাম হঠাৎ গর্জে উঠল, বাড়ির সবাইকে এক করো, একটা মানুষও যাতে বাড়ি থেকে বের হতে না পারে, প্রত্যেকটা মানুষকে ডাকো। হারুন মির্জা এগিয়ে এসে প্রথমবারের মতো নাতনিকে কোলে নিয়ে তার হাত পরক করলেন। হারুন মির্জার শরীর জ্বলে উঠল। কে এই অমানুষের মতো কাজ করেছে, তার কি কলিজা কাঁপলো না? আমিনা বেগম ছেলেকে শান্ত করার জন্য বলল, শান্ত হ বাবা, কার সাহস হবে এগুলো করার? আর তোর রুমে বা কে যাবে? আরাম উত্তেজিত হয়ে বলল, একটু আগে কেউ আমার রুমে গিয়েছিল, আমি 100% শিওর। ওই শুয়োরের সামনে আসতে বলো, না হলে আমি সবকিছু জ্বালিয়ে দিব। তারপর বুঝবে শরীরের চামড়া পুড়লে কেমন লাগে। চিল্লাচিল্লিতে নোবাও ছুটে আসলো, মাথায় ওড়নাটা টেনে এগিয়ে এসে বিচলিত কণ্ঠ বলল, কি হয়েছে চাচি? আমিনা কাতর কণ্ঠে শুধালেন, আয়রার হাত কে যেন পুড়িয়ে দিয়েছে। নোবা যেন আকাশ থেকে পড়লো, বুকটা ছ্যাদ করে উঠলো তার। হতভম্ব হয়ে বলল, কি? নুবা তাড়াতাড়ি যেয়ে হারুন মির্জার কাছ থেকে আয়রাকে কোলে নিল। আয়রার হাতের দিকে তাকাতেই খেয়াল করলো মলম দেওয়া, তবুও ক্ষত বোঝা যাচ্ছে। কান্না করতে করতে আয়রার মুখ লাল হয়ে গেছে। নুবা কান্নারত আয়রাকে বুকে জড়িয়ে নিল, বিচলিত হয়ে পড়ল। কিছু হয়নি তো আম্মু? আমিনা বেগম নুবাকে উদ্দেশ্য করে বলল, একটু বুকের দুধ দে তো মা, যদি কান্না থামায়। চাচি, ডাক্তার ডাকলে ভালো হবে? হ্যাঁ ডাকছি, তুই আগে ওকে ঠান্ডা কর। নুবা আয়রাকে নিয়ে যেতে নিলে আরশি ছুটে আসলো, হাঁপিয়ে উঠে বলল, আয়রার হাত পুড়েছে বলে? ইতিমধ্যে পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে বাড়ির একমাত্র নাতনির হাত পুড়েছে, তাও নাকি কে পুড়িয়ে দিয়েছে। আরশি নুবার কাছে যেয়ে আয়রার ছোট্ট হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, কোন জানোয়ার এই কাজ করেছে? বাড়িতে এত মানুষ থাকতে কার সাহস হয়েছে এটা করার? বলে মায়ের দিকে তাকালো। আমিনা বেগম কপালে হাত দিয়ে বলল, তোরা সবাই শান্ত হ, যে করেছে তার রক্ষে নেই। আরহাম এত সময় কপালে হাত ঠেকিয়ে চিন্তা করছিল কে রুমে এসেছিল, কে করতে পারে। পরপরই সে শান্ত কণ্ঠে বলল, বাড়ির সবাইকে বাগানে উপস্থিত হতে বলো মা, আজকে ওই শুয়োরকে এখানেই মাটি দেব। নুবা আয়রাকে ফিট করাচ্ছে, তবে লিভিং রুমে একটু আগে যেন তুফান গেল। আমিনা বেগম সবাইকে লিভিং রুম থেকে সরে যেতে বলছে, না হলে দেখা গেল রাগের মাথায় আরহাম কোনো কাণ্ড ঘটিয়ে বসলো। আমিনা বেগম ছেলের হাত শক্ত করে চেপে ধরে বলল, আরহাম,
আগে শান্ত হও। হুটহাট রেগে গেলে কালপিটকে ধরতে পারবে না। আরহাম 2 হাত দিয়ে মাথার চুল খামচে ধরে বলল, শরীরের ভেতরে রক্ত টকবক করছে আমার, আর তুমি বলছো শান্ত হতে? তোর বাবা সবাইকে জিজ্ঞেস করেছে একটু আগে কেউ তোমার রুমে এসেছিল কিনা। শান্ত হও। আরহাম কেমন করে হেসে উঠল, পরপর দাঁত চেপে বলল, চোর নিজে বলবে আমি চুরি করেছি? না, বলবে না, কিন্তু কথার ভঙ্গি দেখে বোঝাতো যাবে। আরহাম কিছু সময় ভেবে দাঁতে দাঁত পিষে বলল, কোন কুত্তার বাচ্চার বুকে এমন সাহস আমার রুমে যে আমারই মেয়ের ক্ষতি করতে চায়? আমিনা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কেউ এমন করবে কেন নিষ্পাপ একটা বাচ্চার সাথে? ভাবলেই আমার শরীর জ্বলে উঠছে বম, ইচ্ছে করছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পুঁতে রেখে দিই। আরহাম, এমনটা হয় না। তুমি এখনো এখানে বসো, আমি আসছি, দেখে আসি কেউ দেখছে কিনা যে তখন তোমার রুমে কে গেল। কিন্তু তুমি এখানেই থাকবে, আমি আসছি। পরপর আমেনা বেগম রান্নাঘরে কাজ করতে থাকা তানিয়াকে বলল, কাউকে লিভিং রুমে আসতে দিবি না, বলবে আমি না করেছি। আরহাম কিন্তু এখানে আছে, তুই ভুলেও ওখানে যাস না। আচ্ছা? আচ্ছা খালা। আমেনা বেগম বাড়ির বাইরে চলে গেল। নুবা আয়রার ছোট ছোট আঙ্গুলে চুমু খেয়ে বলল, কেমন কোন অমানুষ চাঁদের গায়ে দাগ লাগাতে চাইলো রে মা? তুই বলতে পারবি না কে ব্যথা দিয়েছে হো? আয়রা ফিট করতে করতে ফুপিয়ে উঠল। নুবার বুকটা চিনচিন করে উঠল। মানুষ এমন মায়াদয় ব্যতীত কি করে হতে পারে? এমন সময় হাজেরা বেগম রুমে প্রবেশ করলো। বিচলিত কণ্ঠে বলল, বাবুর নাকি হাত পুড়ে গেছে? নুবা ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ মা, কে যেন এই অমানুষের মতো কাজটা করেছে। হাজেরা এগিয়ে এসে আয়রার হাত ধরে কাতর কণ্ঠে বলল, কোন অমানুষ এরকম মায়াদয়া ছাড়া? ইস, কতখানি পুড়ে গেছে। ডাক্তার ডাকেনি? চাচি বলল ডাকছে, আসতে সময় লাগবে তো। হাজেরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঘুমিয়ে গেছে। হুম। কান্না করতে করতে ঘুমালো। হাতটা কতখানি পুড়েছে আমার দেখে খারাপ লাগছে। ওর বাপ যা মনে হয় না অমানুষটা বেঁচে যাবে। নুবা শুকনো ঢোক গিলে বলল, মেহেরিমাকে তো ঝাড়ু দিয়ে দিয়েছে। আল্লাহ জানে মেয়ের হাত পোড়ানোর অপরাধে কি করবে। আমি শিওর মেরেই ফেলবে। হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল, বাদ দে, ও ঘুমালে ওকে রেখে গোসলটা সেরে আয়। বিকাল করলে তোর আবার ঠান্ডা লাগবে, সাথে বাচ্চাটারও। নুবা মাথা ঝুঁকালো। আসলেই সে গোসলে অবহেলা করলে আয়রার সমস্যা হবে। নুবার গোসল প্রায় শেষ পর্যায়ে, ড্রেস চেঞ্জ করছে, তবে এমন সময় হঠাৎ ভাইয়া, বিচলিত কণ্ঠে ডেকে উঠল মেহেরিমা। আরহাম চোখ তুলে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, চোখের সামনে থেকে দূর হ। মেহেরিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখো আসো নুবা তোমার মেয়ের সাথে কি করছে। সেদিন তো গাল চেপে ধরেছিলাম বলে তেতে উঠলে, আজ ওকে কি করবে? আরহাম ফট করে চোখ তুলে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, মানে? মেহেরিমা ছলো ছলো চোখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আয়রার হাত আর কেউ না, ওই ছোট লোকটা পুড়িয়েছে। বিশ্বাস না হলে আমার সাথে আসো। আরহাম যেন হতভম্ব হয়ে গেল। কিছু সময়ের জন্য সেই স্তব্ধ। নুবা নামটা বিশ্বাসযোগ্য মোটেও না, তবে যদি সত্যি আয়রার হাত নুবাই, আজ নুবার শেষ দিন। আরহাম রুমে প্রবেশ করলো। আরহামের চোখে ভেসে উঠল নুবা এক হাত দিয়ে তার মানিকের হাত ধরে রেখেছে, অন্য হাতে গ্যাস লাইট, যা স্পষ্ট ঝাঁঝিয়ে দেয় কালপিটকে। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, নুবা। নিজের নাম এমন কঠোর কণ্ঠে শুনে নুবার হাত থেকে গ্যাস লাইটটা পড়ে গেল। চমকে সামনে তাকালো। আরহাম যেন বুকে পাথর নিয়ে ছুটে আসলো। এসেই নিজের ছটফট করতে থাকা মেয়ের দিকে তাকিয়ে থমকে গেল। বরাবরের মতো নুবার গাল জ্বলে উঠল। থাপ্পড় মারার শব্দে মেহেরিমাও কেঁপে উঠল। মেয়েকে কোলে নিয়ে তার ডান হাতের অবস্থা দেখে আরহাম প্রায় পাগল বনে গেল। ক্ষিপ্ত দৃষ্টিতে নুবার দিকে তাকিয়ে বলল, শোরের বাচ্চা, তোকে আমি পরে দেখছি, বলে মেয়েকে নিয়ে বাইরে চলে গেল। আমিনা বেগমকে ডাকতে শুরু করলো। মেহেরিমা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে দিল। আরহাম মেয়ের ক্ষত স্থানে বরফ লাগিয়ে কাতর কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে মা, তোমাকে কষ্ট দিয়েছে, আজ ওকে আমি মেরেই ফেলবো। পাপা আছে তো, তোমাকে কষ্ট হতে দিবে না। হোম, কান্না করো না। প্রায় 2 মাসের ছোট্ট জানটা যেন ছটফটিয়ে উঠল। নুবা গালে হাত দিয়ে বসে রইল, বুঝতে পারলো না কি হলো, তবে তার শরীর কাঁপছে। আরহাম কেঁদে দিবে এমন অবস্থা। মেয়েটা তার জান। মেয়ের কষ্ট দেখে তার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। আমিনা বেগম, হারুন মির্জা, আরশি, রিহান যারা আশেপাশে ছিল সবাই আবারও এগিয়ে আসলো। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বলল, আবার কি হলো? আরহামের হাত পা কাঁপছে। কম্পিত হাতে মেয়ের হাতে বরফ ঠেকিয়ে বলল, মা, মা, তাড়াতাড়ি মলম নিয়ে আসো, আমার মেয়েটার জান বের হয়ে যাচ্ছে।
আরহামের কণ্ঠ কাঁপছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। আমিনা বেগম এক প্রকার ছুটে যেয়ে মলম নিয়ে আসলো। হারুন মির্জা বিচলিত কণ্ঠে বলল, এতটুকু সময়ের ভিতরে আবার কি হলো? আরহাম মেয়ের হাতে মলম লাগাতে লাগাতে বলল, ওই শুয়োর আমার মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, আজকে আমি ওকে মেরেই ফেলবো। কেউ কিছু বুঝতেই পারলো না কার কথা বলছে। আমিনা বেগম কাতর কণ্ঠে বলল, কার কথা বলছিস আরহাম? আরহাম হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমিনা বেগম কাতর কণ্ঠে বলল, কার কথা বলছিস আরহাম? আরহাম হুঙ্কার ছেড়ে বলে উঠল, কে আর? তোমার ওই নুবা, যাকে ভরসা করতে বলেছিলে আজ ওর শরীর থেকে সব চামড়া আলাদা করব, আর যে মাঝখানে আসবে তারও। বলেই নিজের মেয়েকে শান্ত করতে ব্যস্ত হলো। নুবা কাঁপতে থাকা শরীর নিয়ে এগিয়ে আসলো। আরহামের কথা শুনে থমকে গেল। সে কি করেছে, তার কি দোষ? নুবা কিছুই বুঝতে পারছে না। মলমার সাথে সাথে বরফ দেওয়ার আয়রা কান্না একটু থামলো। আর সে আয়রাকে কোলে নিয়ে কেঁদে উঠল। এইমাত্র দেখে গেল এক হাত, এখন দুই হাত। বাচ্চা কার কি ক্ষতি করেছে? আরহাম উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। আমিনা বেগম অবিশ্বাস চোখে দূরে দাঁড়িয়ে থাকা নুবার দিকে তাকিয়ে রইল। আর সে আয়রাকে বুকে চেপে ধরে বলল, নুবা তুই, আমার বিশ্বাস হচ্ছে না। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বললেন, না না, কোথাও ভুল হচ্ছে নুবা, না। নুবা দূর থেকে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ আমি না চাচি, বিশ্বাস করো। পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে গেল। কেউ কিছু বুঝতে পারলো না কি হচ্ছে। হারুন মির্জা নুবার দিকে তাকিয়ে রইল। সবাই নুবার দিকে তাকিয়ে আছে। কারোরই বিশ্বাস হচ্ছে না। নুবা বুঝতে পারলো না সবাই তাকে দোষী ভাবছে। এটা ভেবেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নুবা কম্পিত শরীরে এগিয়ে এসে বলতে চাইল, আমি না। নুবার পুরো বাক্য শেষ হওয়ার আগেই কেউ আগুন জ্বলতে থাকা জ্বলন্ত চলা অর্থাৎ লাকড়ি কাঠ দিয়ে নুবাকে বাড়ি মারলো। নুবা ছিটকে যেয়ে লিভিং রুমের মাঝ বরাবর পড়লো। এদিকে চিল্লাচিল্লি শুনে ঈশিতা আর আরাফও নিচে নেমে আসছিল, কিন্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে এমন পরিস্থিতি দেখে তারা থমকে গেল। বিশেষ করে আরাফ। বাড়িটা দেওয়ার সাথে সাথে নুবার বুক ফেটে নিঃশ্বাস বের হয়ে আসলো। পেছন থেকে হাজেরা চিৎকার ভেসে আসলো, নুবা! লিভিং রুমে সবাই পিলে চমকে উঠল। পরপর এক হাত দিয়ে নিজেদের মুখ চেপে ধরল। আমিনা হতভম্ব হয়ে গেলেন। চোখের পলকে সবকিছু হয়ে গেল। নুবার কাছে মনে হলো শরীরের মাংস কেউ থেতলে দিল। নুবা ফ্লোরে পড়ে রইল। হাজেরা দৌড়ে আসলো মেয়ের কাছে। আমিনা, হারুন মির্জা সহ সবাই হতভম্ব। আরশি যেন স্তব্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। আরহাম বাইরের বাবুর্চিরা যেই কাঠ দিয়ে রান্না করছিল সেই চুলা থেকে জ্বলন্ত কাঠ উঠিয়ে এনেছে। আরহামকে এভাবে জ্বলন্ত কাঠ আনতে দেখে কেন জানি হাজেরার ভালো লাগছিল না। সে পেছন পেছন আসলো আরহামের, তবে এমন কিছু দেখবে সে নিজেও জানতো না। আজ নুবাকে পুড়িয়ে মেরে ফেলবে আরহাম। হাজেরা মেয়েকে বুকে টেনে নিয়ে কিছু শব্দ উচ্চারণ করতে যাবে, তার আগে আরহাম হুঙ্কার দিয়ে উঠল। গর্জে ওঠা কণ্ঠে বলল, আজ এই মুহূর্তে এখানেই ওকে জ্বালিয়ে মারবো, মাঝখানে যে আসবে তাকেও। আরহাম হাতের জ্বলন্ত আগুনের কাঠ নিয়ে ছিটকে পড়া নুবার দিকে এগিয়ে গেল। আমিনা বেগম পরিস্থিতি বুঝতে পেরে নাকে মুখে পড়তে পড়তে ছুটে আসলেন। এসে ছেলের বুকে দু ধাক্কা দিয়ে বললেন, পাগল হয়েছিস? আরহাম মাকে ঠেলে এগিয়ে গেল। আমিনা বেগম হু হু করে কেঁদে উঠলেন। আজ নুবা শেষ, সেও পারবে না আটকাতে। আমিনা বেগম চিৎকার করে উঠলেন, আরশির আব্বু, ছেলেকে ধরো! হারুন মির্জা ছুটে আসলেন। তবে তিনি একা পারবেন না, যা ভাবার তাই হলো। হারুন মির্জা ছেলেকে আটকাতে পারলেন না। আমিনা চিৎকার করে উঠল, আরাব, ভাইকে ধর! পরপর আরাব ছুটে আসলো, সাথে বাইরে থেকে রিহান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রিহানের আরহামের হাত থেকে কাঠ কেড়ে নিতে সক্ষম হলো, তবে আটকে রাখতে না পারে না। তিনজন পুরুষ আর একজন মহিলা মিলে তাকে আটকে রাখতে পারলো না। আরহাম সবাইকে ঠেলে ফেলে এগিয়ে গেল। আরশি পাশে দাঁড়িয়ে থাকা রিনুকে বিচলিত কণ্ঠে বলে উঠল, রিনি তাড়াতাড়ি যা, বাইরে যা, যাকে পাস, কাকা চাচা খালু সবাইকে ডেকে আন। নুবার দুনিয়া যেন অন্ধকার হয়ে এসেছে। বাড়িটা তার কাঁধে, অর্ধ কাঁধ হাত মিলিয়ে লেগেছে। একটুর জন্য মাথায় বাড়ি লাগেনি। মাথায় লেগেছে সে ওখানেই, মাথায় লাগলে সে ওখানেই শেষ হয়ে যেত। নুবার তখনও হুঁশ নেই আশেপাশে কি হচ্ছে। একটা বাড়ি খেয়ে সে যেন শেষ হয়ে যাচ্ছে। আরহাম বাপ ভাইকে টপকে শেষ পর্যন্ত নুবার কাছে চলেই আসলো। যেন তার শরীরে অসুরের শক্তি ঢুকে গেছে, কেউ তাকে থামাতে পারছে না। মেয়ের কষ্টে এতটাই ব্যথিত সে আজ যে স্বয়ং আল্লাহ না চাইলে নুবাকে কেউ বাঁচাতে পারবে না। হলোও তাই। আরহাম এসে এক হাত দিয়ে নুবার এক হাত ধরলো। হাজেরা আর্তনাদ করে উঠল, আমার মেয়েকে ছাড়ো! তবে আরহাম নুবাকে টেনেই উঠিয়ে ফেললো। হাঁপিয়ে যাওয়া হারুন মির্জা ছেলের এক ধাক্কা খেয়ে ফ্লোরেই বসে পড়লেন। রিহান আর আরাব আরহামের কোমর আর হাত জড়িয়ে ধরে রাখলো।
আমিনা বেগম সবার দিকে তাকিয়ে বললেন, ধরো ওকে, না হলে আজ মেরেই ফেলবে। সবাই এগিয়ে আসতে নিলে আরহাম গর্জে উঠে বলল, আজ সবকটাকে মরব, আজ সবকটা মরবি, শুধু কাছে এসে দেখ। সর। মেয়েরা ভয়ে পিছিয়ে সব মেয়েরা ভয়ে পিছিয়ে গেল। তারা নোবার মতো চলার বাড়ি খেতে চায় না। আরহাম এক ঝাড়া মেরে মাছির মতো রিহান আর আরাবকে ছিটকে ফেলে দিল। আরহামের কনুইয়ের ধাক্কা খেয়ে রিহানের 12টা বেজে গেল। আরাব ছিটকে পড়ে যেন মশার মতো লুটিয়ে পড়ল। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে সে। আমিনা বেগম ছেলের এক হাত জড়িয়ে ধরলো, চিৎকার করে বলল, আরহাম, নুবা কিছু করেনি, থাম। তবে হলো না। আরহাম আমিনা বেগমকেও এক হাত ধরে টেনে ফ্লোরে বসিয়ে দিল। পরপর নুবাকে এক হাত ধরে টেনে হেঁচড়ে তাদের রুমে নিয়ে যেয়ে ফেললো। এর ভেতরে আরাফের চাচা, খালু, কাজিনরা দৌড়ে আসলো। তবে ততক্ষণে নুবাকে রুমের ভেতরে বালিশের মতো ছিটকে মারলো আরহাম। কারো এগিয়ে আসার আগে আরহাম দরজা লাগিয়ে দিল। সবাই এগিয়ে আসলো। আরহাম ভেতর থেকে চিৎকার করে বলল, যে শুয়োরের বাচ্চা দরজা খোলার চেষ্টা করবে, বের হয়ে আগে ওর কবর খুঁড়বো। প্রত্যেকটা মাতকে লাইসেন্স করা গান বন্দুক দিয়ে ঠুকবো বলে দিলাম। আরহামের হুমকিতে যেন সবাই চমকে উঠল। রিহান বুকে হাত দিয়ে বসে রইল। আরাব মাজায়, দুইজনই প্রচন্ড ব্যথা পেয়েছে। নুবা এক হাত দিয়ে অন্য হাতের বাহু চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ভয়ে তার জান বেরিয়ে যাচ্ছে। হাজারা এসে দরজা ধাক্কা দিয়ে বলল, দরজা খুলো বাবা, আমার মেয়েটা মরে যাবে, দরজা খুলো, আমার মেয়ে কিছু করেনি। আমিনা বেগম চেঁচিয়ে উঠে বললেন, দরজা দাঁড়িয়ে দেখছো কি, দরজা ভাঙো, না হলে আজ ওকে মেরেই ফেলবে। ব্যাস, সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করলো। নুবা ক্লান্ত চোখে আরহামের দিকে তাকিয়ে বলল, আমি কিছু করিনি বলেই নুবা ডুকরে কেঁদে উঠল। আরহামের শরীর জ্বলে উঠল। চোখের সামনে মেয়ের গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকার দৃশ্যটা ভেসে উঠল। ব্যাস, আরহাম নুবার নাতুজন শরীরে ইচ্ছে মতো মারতে লাগলো। নুবা আটকাতে চেষ্টা করলো, তবে পারলো না, শুধু আর্তনাদ করে উঠল। 2-3টা থাপ্পড় খেয়ে নুবা চিৎকার করে উঠল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে দরজার সামনে যেতে চাইলো দরজা খোলার জন্য। তবে আরহাম পেছন থেকে নুবার চুলের মুঠি ধরে ফ্লোরে এনে ফেললো। ঠাস করে নুবার গালে থাপ্পড় দিল, পরপর আবার আঘাত করলো। নুবা হু হু করে কেঁদে উঠল। ব্যথায় কাঁদতে কাঁদতে বলল, মা, মারবেন না, আমি সহ্য করতে পারি না, প্রচন্ড ব্যথা লাগে। আরহাম নুবাকে কঠিন ভাবে আঘাত করে বলল, আমার মেয়েরও লেগেছিল রে জানোয়ার, তোর মায়া হয়েছিল, আমার কেন হবে? নুবা ছটফট করে উঠল, কাতর কণ্ঠে বলল, আমি আমি কি কিছু করিনি। আরহাম প্যান্ট থেকে বেল্ট খুলতে খুলতে বলল, আমার নিষ্পাপ মেয়েটাকে দোষ করেছিল হু। নুবা উঠে বসার চেষ্টা করে কিছু বলতে গেল, কিন্তু তার আগে আরহাম বেল্ট দিয়ে নুবার শরীর ঝাঁঝরা করে ফেললো। প্রত্যেকটা বাড়ি নুবার কলিজা পর্যন্ত কাঁপিয়ে তুললো। নুবা মা গো, আল্লাহ গো বলে আর্তনাদ করে উঠল। অনেকগুলো বাড়ি পড়তেই নুবার শরীর ছেড়ে দিল। নুবা কোনো মতে হাত জোর করে বলল, আর মারবেন না, খুব লাগছে। আরহাম আর একটা বাড়ি দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, লাগার জন্যই তো দিচ্ছি, যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি তোরই মঙ্গল। একটার পর একটা আঘাত তার পুরো দুনিয়াটাকে উলটপালট করে দিল। শুধু মুখ দিয়ে আর্তনাদ বের হয়ে আসলো। মনে হলো কি পাপ করেছিল যে পরপুরুষের হাতে এভাবে আঘাত সহ্য করতে হচ্ছে। বাইরে থেকে হাজেরার আর্তনাদ শোনা গেল। সবাই মিলে দরজা খুলতে পারলো না, কারণ এই বাড়ির সবকিছু পাকাপোক্তভাবে তৈরি করা। কেউ বুঝতে পারলো না এই দরজা কিভাবে ভাঙবে। দা, বটি, হাতুড়ি কিচ্ছু দিয়ে হবে না। আমিনা কেঁদে উঠলেন, কপাল চাপড়ে বললেন, কেউ তো কিছু করো, মেয়েটাকে মেরে ফেলবে। আরহাম রে, আরহামের চাচা বুদ্ধি দিল, অ্যাঙ্গেল গ্লাইন্ডার আছে, দরজা ভাঙা যাবে না, কাটতেই হবে। আছে, কিন্তু বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। আরহাম নুবার ভেজা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে তার গালে থাপ্পড় মারল। নুবার ঠোঁট গাল ফেটে রক্ত বের হলো। শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলো ফেটে রক্ত পড়ছে। নুবার চোখ বেয়ে অঝরে পানি পড়ল। মার আঘাত ব্যথা সহ্য হয় না তার, মনে হয় জান বেরিয়ে যাবে। তাহলে তার সাথেই কেন এমন হয়? নুবা আরহামের 2 পা জড়িয়ে ধরে বলল, আমি কিছু। তার আগে আরহাম নুবাকে আঘাত করলো। নুবা আর্তনাদ করে কেঁদে উঠল। মানুষটা এত পাষাণ, একটু মায়াও হচ্ছে না। আরহাম উঠে দাঁড়িয়ে নুবার হাত শক্ত জুতা পরিহিত পা দিয়ে পিষে ধরলো। ঠিক যে স্থানে আয়রার ক্ষত হয়েছে, পরপর রাগে আরহাম নুবার হাতের আঙ্গুলগুলো পায়ের নিচে চেপে রক্তাক্ত করলো।
নুবা মুখ দিয়ে শব্দ বের করতে ভুলে গেল। আরহাম হঠাৎ পা উঠিয়ে শব্দ করে নুবার হাতের তালুতে রাখলো। নুবা গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। এতেই যেন থেমে গেল না আরহাম, কিছু খুঁজতে লাগলো সে নুবাকে মারার জন্য, কিন্তু মন মতো ছুরি চাকু ধারালো কিছুই পেল না। তবে পাশে চিনেমাটির ফুলের টব পেল, সেটা তুলে নুবার মাথায় মারলো। নুবার কান ফেটে রক্ত গড়িয়ে বেরিয়ে আসলো। আরহাম আবার আশেপাশে তাকালো কিছু আছে কিনা, তবে না, নেই। নুবা গলা ফাটিয়ে সাহায্যের জন্য আর্তনাদ করতে লাগলো, তবে কেউ আসলো না। বাইরে থেকে শুধু সবার চিৎকার চেঁচামেচি শুনলো। এর ভেতরে দরজা কাটার শব্দ হলো। আরহাম আরো রেগে উঠলো, হুংকার ছেড়ে বলল, দাঁড়া রে শুয়োরের বাচ্চারা। আরহাম এসে না পেরে নুবার গলা দুই হাত দিয়ে চেপে ধরলো। নুবার শরীরে শক্তি পেল না হাত ছাড়ানোর। নুবার চোখ গড়িয়ে পানি পড়লো। আরহাম আরো শক্ত করে চেপে ধরে গজগজ করে বলল, আজকে তো শেষ করব, আমার মেয়ের গায়ে হাত দিস। আরহাম যেন আরহামের ভেতরে নেই, এ যেন তৃতীয় কোনো ব্যক্তি, যে কিনা নুবার জান নেওয়ার জন্যই উঠে পড়ে লেগেছে। নুবার চোখ উল্টে আসলো, তক্ষুনি দরজা খোলার শব্দ হলো। সবাই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নুবার রক্তাক্ত দেহ আর আরহামের এরকম রূপ দেখে চমকে উঠলো সবাই। আরহামের চাচা যে আরহামকে ধাক্কা দিয়ে নুবার থেকে সরালো। নুবা ওখানে লুটিয়ে পড়লো। দুই তিনজন মিলে আরহামকে টেনে ধরলো। তবে রিজের নাক না কমায় শেষবারের মতো আরহাম নিজের পা দ্বারা নুবার গোজো হয়ে থাকা দেহ পেট বরাবর সজোরে একটা লাথি মারলো। নুবা ঠিক দেয়ালের সাথে যেয়ে বাড়ি খেলো। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হয়ে আসলো তার। মনে হলো সব শেষ। ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মুখ দিয়ে গলগল করে যা দুপুরে খেয়েছিল সব বেরিয়ে গেল। নুবার শরীর ওখানেই ছেড়ে দিল। আরহাম হুংকার ছেড়ে বলল, আমাকে ছাড়, আজকে ওর মরণ আমার হাতে লেখা। হাজেরা বেগম ছুটে রুমে এসে মেয়েকে খুঁজতে লাগলেন। একটু সামনে তাকলাতেই দেখলেন নুবা কুঁজো হয়ে দেয়ালের সাথে লেপ্টে আছে। হালকা গোলাপি থ্রি পিস লাল বর্ণ ধারণ করেছে। ফ্লোরের এক এক জায়গায় রক্ত লেগে আছে। হাজেরা বাচ্চাদের মতো আর্তনাদ করে উঠল। তিন চারজন মিলে আরহামকে রুম থেকে বের করতে পারলো না। আমিনা বেগম ক্লান্ত শরীরে ছুটে নুবার কাছে গেলেন। নুবাকে টেনে বুকে জড়িয়ে ধরে বললেন, নুবা উঠ। হাজেরা উঠে দাঁড়ালো, ক্ষিপ্ত আরহামের চোখে চোখ রেখে আহাজারি করে বলল, আমার মাইয়াটা তোমার কি ক্ষতি করছিল বাবা? তুমি কেন এমনি করলা? আমার মাইয়াটা তোমার মাইয়াটার পেট ভরালো, আর শেষ পর্যন্ত তুমি তার আমার বুকটাই খালি করে দিলা। বাচ্চাদের মতো হাজেরা কাঁদতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারলো না। তবে আরহামের কোনো দিকে নজর নেই। সে শুধু ক্ষিপ্ত দৃষ্টিতে নোবার দিকে তাকিয়ে আছে। তার আফসোস হচ্ছে আর একটু পরে দরজাটা খুললে নোবা জানে মরে যেত। কোনো একটু একটু আগে গলা টিপে ধরলো না সে কেন? আরহামকে টেনে রুম থেকে বের করা হলো। হাজেরা এক পলক মেয়ের দিকে তাকিয়ে আহাজারি করে বলল, আমার বুকটা যেমনি আজ ছিঁড়া যাইতেছে, একদিন তুমিও এই ব্যথার স্বাদ পাইবা। আমার মাইয়ার জন্য যেমনি আমরার পুড়তাছে, তোমারও কারো জন্য এমন কইরা পুড়বো। মানুষের চোখের পানি বিথা যায় না, আল্লাহ সব হিসাব রাখেন। আজ যেই কষ্ট তুমি দিছো, কাল সেই কষ্ট তোমার দুনিয়া ফিরা যাইব। আরহাম কোনো পাত্তা দিল না হাজেরাকে। সে দেখেও দেখলো না এক অসহায় মায়ের আর্তনাদ, যে কিনা নিজের মেয়েকে রক্ষা করতে পেরে ভেতর থেকে ভেঙে পড়েছে। এই চোখের পানি কি বৃথা যাবে? কখনোই না। আমিনা তো জানে তার মেয়ে কেমন, হাজেরা তো জানে তার মেয়ে কেমন। বিনা কারণে তার মেয়ে এই শাস্তি দেওয়া হলো। তার চোখের পানি অভিশাপ হয়ে দাঁড়াবে। নুবার রক্তাক্ত দেহে দেখে আরহামের শান্তি মিলল। আরহাম ঝাড়া দিয়ে সবাইকে নিচ থেকে ছাড়িয়ে ফেললো। অতঃপর আশেপাশে না তাকিয়ে রান্নাঘরে যেয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে নিয়ে এক নিঃশ্বাসে এক বোতল পানি শেষ করলো। লিভিং রুম থেকে হাজেরা রাহাজারি শোনা গেল। নুবার জ্ঞান নেই। হারুন মির্জার বুক কাঁপছে। চোখের সামনে নুবার দেহটা তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলেছে। যাকে নিজ হাতে এই বাড়িতে এনেছিল, আজ মনে হয় এই হাত দিয়ে দাফন দিতে হবে। হারুন মির্জা নীরব হয়ে চেয়ে রইল। আমিনা বেগম চিৎকার করে বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? ওকে ধরো, হসপিটালে নিয়ে যেতে হবে। আরাফের মেজো চাচা এগিয়ে আসলেও তার দ্বারা নুবাকে উঠানো সম্ভব হলো না। বয়স হয়েছে, সে কি পারবে? পেটের ব্যথা নিয়ে রিহান এগিয়ে আসলো, নুবার ছোট্ট শরীরটা আগলে নিল। হাত পা ছেড়ে দিয়েছে তার। রিহান এগুলো সবাই তার পেছন পেছন আসলো। নুবার লালচে ফর্সা পা গড়িয়ে রক্তের বন্যা বয়ে গেল। পায়ের চিকন নুপুরগুলো রক্তে ভিজে উঠল। এই নুপুরটা তার বাবা তাকে দিয়েছিল। অনেক গর্জিয়াস ডিজাইনটা দিয়ে নুপুরটা ছোটবেলায় বানিয়ে দিয়েছিল।
সেই নূপুর নুবা হালকা ডিজাইন করে বানিয়েছিল যাতে তার পায়ে হয়। বাবার শেষ স্মৃতিটুকু রক্তে ভিজে একাকার হয়ে গেল। নূপুর পা গড়িয়ে রক্ত পড়া দেখে আমিনা বেগমের অস্বাভাবিক লাগলো। লাথি দেওয়ার কারণে কিছু হয়ে গেল না তো? আমিনা বেগমের হাত পা কাঁপতে লাগলো। অন্যদিকে হাজেরার হুঁশ নেই, বাচ্চাদের মতো মেয়ের পেছনে যাচ্ছে, বুক থাবড়ে আহাজারি করছে। আনন্দে ভরা বিয়ে বাড়িটা হঠাৎ করে যেন মরা বাড়িতে পরিণত হলো। আরহাম রান্নাঘর থেকে বের হয়ে নুবাকে নিয়ে যেতে দেখে ঠোঁট এলিয়ে হেসে বলল, বাঁচবে না, লাভ নেই। সবাই আরহামের দিকে ফিরে তাকালো। আমিনা বেগম ছেলের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। আগে মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তারপর বাড়িতে এসে আজই ছেলেকে কবর দিবে। একটা ঝড় এসে যেন নোবার জীবনের সব আলো নিভিয়ে দিল। হাজেরা কখনো কল্পনাও করেনি তার মেয়ের গায়ে কেউ হাত তুলবে, তাও এত জঘন্য ভাবে। মেয়ের আহত মুখটা দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। রাগ, কষ্ট আর অসহায়ত্ব একসাথে চেপে বসলো হৃদয়ে। বারবার মনে হতে লাগলো কি এমন অপরাধ ছিল তার মেয়ের, যার জন্য এত বড় শাস্তি পেতে হলো। মেয়ের চোখের জল যেন প্রতিটি মুহূর্তে হাজেরার বুক চিরে দিচ্ছিল। নীরবে সে মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু ভাবছিল, এই ক্ষত হয়তো শরীরে সেরে যাবে, কিন্তু মনের ক্ষত কি কোনোদিন মুছে যাবে? আর যদি আজ তার মেয়ে ফিরে না আসে, তবে তার কি হবে? সে এতটাই অসহায় একজন মা যে ওই বাড়ির ছেলেকে শাস্তি দেওয়া তো দূরে থাক, তার দিকে তাকাতেও পারবে না। হাজেরা আহাজারি করে উঠল। মেয়েটা তার শেষ জীবনে কি পাপ করেছিল যে এই সবের মুখোমুখি তাদের হতে হলো? মা হয়েও রক্ষা করতে পারলো না মেয়েকে। এই পীড়া তাকে আরো শেষ করে দিচ্ছে। মির্জাবাড়ির প্রত্যেকটা মানুষের উপর তার রাগ ক্ষোভ জমে বিশাল আকার ধারণ করেছে। হাসপাতালের করিডোর জুড়ে হঠাৎ হইচই পড়ে গেছে। স্ট্রেচারে করে নোবাকে দ্রুত ইমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে উদ্বিগ্ন মানুষের ভিড়। হাজেরা বুক চাপে আর্তনাদ করতে করতে মেয়ের নাম ধরে ডাকছে। তার চোখের জল যেন থামতেই চাইছে না। হারুন মির্জা চিৎকার করে উঠলেন। ডক্টর, নার্স সবাইকে ডাকতে লাগলেন। রিহান খালুকে ধরে শান্ত করাতে লাগলো। পরিস্থিতি গুরুতর অবস্থা দেখে কয়েকজন নার্স তড়িঘড়ি করে ছুটে আসলো। কিছুক্ষণের মধ্যে একজন ইমার্জেন্সি ডাক্তার দ্রুত পায়ে সেখানে এসে রোগীর অবস্থা পরীক্ষা করলেন। হাজেরা বেগম আহাজারি করে ডক্টরের কাছে মিনতি করে বললেন, আমার মেয়েটার বাঁচবে তো? একটু তাড়াতাড়ি দেখেন, ওর কষ্ট হচ্ছে। আমার মেয়েটা না আঘাত সহ্য করতে পারে না, একটুতেই নুয়ে পড়ে। ডক্টর হাজেরাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা আছি। হারুন মির্জা বিচলিত কণ্ঠে বলে উঠল, যা করার তাড়াতাড়ি করুন, মেয়ের যাতে কিছু না হয়। নার্স, তাড়াতাড়ি ওনাকে জরুরি বিভাগে নিয়ে চলো। শেষবারের মতো হাজেরা মেয়ের গাল ছুঁয়ে বললেন, কিচ্ছু হবে না নুবা, মা আছে না? হাজেরা নুবার থেতলে যাওয়া হাতটা আঁকড়ে ধরল। নুবার রক্তাক্ত শরীর করিডোরের বাতাসে উৎকণ্ঠা আর আতঙ্কে যেন আরো ঘন হয়ে উঠল। এরপর চিকিৎসকরা এক মুহূর্ত দেরি না করে নুবাকে জরুরি চিকিৎসার জন্য ভেতরে নিয়ে গেলেন। হাজেরার হাত থেকে তার মেয়ের হাতটা ছুটে গেল। হাজেরা নিজে হাতের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। তার মেয়ের বদনের রক্তে তার হাত মেখে একাকার। একজন মা কি করে এটা সহ্য করবে? হসপিটালে রিহান, আমিনা আর হারুন মির্জা এসেছে। তারা তড়িঘড়ি এখানে এসেছে, সাথে কাকে আনবে না আনবে বুঝে পায়নি। হাজেরা করিডোরে ধপ করে বসে পড়ল। দেয়ালের সাথে শরীর ঠেকে গেল তার। হাজেরা চোখের পানি ফেলে বলল, আমার সন্তানদের এটাই দোষ ছিল যে সে ভালো মানসিকতা দেখিয়েছে। হ্যাঁ। রিহান হারুন মির্জাকে পাশের বেঞ্চে বসালেন। পরপর শান্ত কণ্ঠে বললেন, সব ঠিক হয়ে যাবে খালু, নোবা ঠিক হয়ে যাবে। হারুন মির্জা কম্পিত কণ্ঠে বললেন, নিজে হাতেই মনে হয় মেয়েটাকে মেরে ফেললাম রে রিহান। কিছু সময়ের ব্যবধানে ছুটে আসলো আরাপ। আরাপের মেজো চাচা, আরো কয়েকজন পুরুষ, সাথে আরাপের খালা আর চাচি। আরাপে সেই বিচলিত কণ্ঠে বলল, কি অবস্থা? সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। রিহান উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, সব ঠিক আছে, নুবাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। আর এত মানুষ নিয়ে আসতে গেলি কেন? সবার সমস্যা হতে পারতো। আরাপ চুপ রইল। আমিনা বেগম এত সময় চুপ ছিলেন, এবার দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, আরাপ, সবাইকে নিয়ে বাসায় যা। আর তুই কেন আসছিস? মা, আমি কিছু বলতে হবে না, সবাইকে নিয়ে বাসায় যা, কারো প্রয়োজন হলে ডেকে নিব। আরাপ মাথা ঝুঁকালো। পরপর আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোর বাপকেও নিয়ে যা, মনে হচ্ছে হাই প্রেশার বেড়েছে। হারুন মির্জা ক্লান্ত কণ্ঠে বলে, না থাক, এখানেই থাকি, মেয়েটার কি অবস্থা দেখে যাব। হাসপাতালের করিডোরে নিঃশব্দে উদ্বেগ নিয়ে রয়ে গেল আমিনা বেগম, রিহান, হারুন মির্জা আর আমিনা বেগমের বড় বোন আয়শা।
চারপাশের অদ্ভুত এক ভারী নীরবতা, যেন সবাই কোনো অনিশ্চিত খবরের অপেক্ষায় আছে। এক কোণে বসে হাজেরা অবিরাম কান্না করে চলেছে, চোখের জল যেন থামার নামই নিচ্ছে না। মেয়ের কথা মনে পড়লেই তার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। হাসপাতালের কাচের জানালার ওপারের আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে করিডোরের নিস্তব্ধতাকে আরো বিষণ্ণ করে তুলছে। প্রকৃতিও যেন সেদিন তাদের দুঃখের সাক্ষী হয়ে নীরবে কাঁদছে। এত সময় বসে থাকলেও আমিনা বেগমের এবার কান্নারত হাজেরার দিকে এগিয়ে গেল। কথা বলতেও অস্থির লাগছে তার। কোন মুখ নিয়ে কথা বলবে সে নিজেও জানে না। তবে বলতে হবে, তার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে। কারণ আমেনা তো জানে নুবা কখনোই আয়রার ক্ষতি করবে না। কোনো এক ভুল বুঝাবুঝির ভেতরে এসব হয়েছে। আমিনা বেগম হাজেরার দিকে এগিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল, হাজেরা, এখানে এসে বসো। হাজেরা চুপ রইল। আমিনা বেগম শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে হাজেরা, নুবার কিছু হবে না, আমরা হতে দিব না। আমিনার কথায় হাজেরার শরীর জ্বলে উঠল। হাজেরা রাগী কণ্ঠে শুধালো, কি ঠিক হয়ে যাবে আপা, কি ঠিক হবে? আজ আমার মেয়েটা ফিরে আসে না যদি? পারবেন ওকে ফিরিয়ে দিতে? হ্যাঁ, আর কি বললেন আপনারা কিছু হতে দিবেন না? আটকাতেও তো পারলেন না আপা। যখন আমার মেয়েটাকে কুকুরের মতো মারলো আটকাতে পেরেছিলেন আপনারা? কি দোষ ছিল ওর? হ্যাঁ, আমার মেয়েটা কি পাপ করেছিল আপা? আমিনা কি বলবে, মুখ নেই তার। তবুও আমিনা সাহস করে ভাঙা কণ্ঠে বলল, পাপ তো নুবার না, আমার। আমি করেছি সেই পাপ, যেই পাপের শাস্তি মেয়েটা পাচ্ছে। হাজেরা উঠে দাঁড়ালো, একরাশ ক্ষোভ নিয়ে কান্না করতে করতে বলল, আমার মেয়ের দোষ কি ছিল? আজ যদি আমার মেয়ের দোষ না করে এই অমানুষত্বর শিকার হয়, তবে আপনারা পারবেন নিজের ছেলেকে শাস্তি দিতে? পারবেন? হ্যাঁ। আমিনা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লজ্জায় কথা বলতে পারছে না সে। তার ছেলেটা যে কথা বলার মুখ রাখেনি। আমিনা বেগমকে চুপ থাকতে দেখে হাজেরা হেসে উঠল, চোখের পানি মুছে বলল, পারবেন না তো? নিজের ছেলেকে এভাবে আঘাত করতে পারবেন না তো? আপনার ছেলে ছেলে, আমার মেয়ে মেয়ে না। আমার সন্তান কি আমি 10 দিন 10 মাস পেটে রাখিনি, জন্ম দিইনি? আজ যে বিনা কারণে আমার মেয়ের এই অবস্থা হলো, কিছু হলে পারবেন ওকে ফিরিয়ে দিতে? নাকি গরিব বলে আমার সন্তানের দাম নেই? বলেই হাজিরা ডুকরে কেঁদে উঠল। আমিনা কাতের কণ্ঠে কিছু বলতে চাইলো, হাজেরা এমনটা না। হাজেরা বেগম হাতের ইশারায় আমিনাকে থামিয়ে দিল। অতঃপর ফুপিয়ে উঠল, ক্লান্ত কণ্ঠে বলল, ফিরিয়ে দিতে পারবেন না তো? কেউ কথা বলছে না দেখে রিহান এগিয়ে এসে বলল, আন্টি শান্ত হন, দেখবেন নুবা সুস্থ হয়ে গেছে। হাজেরা রিহানের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, তুমিই বলো বাবা, আর যদি নুবা তোমার ছোট বোন হতো আর তোমার বোনকে যদি কেউ বিনা কারণে এভাবে আঘাত করতো, তুমি কি করতে? রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অবশ্যই ছেড়ে কথা বলতাম না আন্টি। হাজেরা ছলছল চোখে সবার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আজ ওর একটা বাপ ভাই নেই দেখে মানুষ এভাবে ওকে আঘাত করার সাহস পেল? আজ যদি নুবার বাপ থাকতো তাহলে কি এমন হতো? সবাই স্তব্ধ, কারো মুখে কথা নেই। রিহানও চুপ হয়ে গেল। আজেরা সবার দিকে আঙ্গুল তুলে আর্তনাদ করে বলল, হ্যাঁ, আজ আপনাদের জন্য আমার মেয়ের এই অবস্থা, শুধু আপনাদের জন্য। আপনাদের জন্য আমার স্বামী মরেছে, আর আজ আপনাদের জন্যই আমার মেয়েটার এই অবস্থা। হাজেরার কথায় সবাই থমকে গেল। আমিনা বেগম অবাক চোখে তাকালো। হারুন মির্জার চোখের পাতা ভিজে আপনা আপনি বন্ধ হয়ে গেল। হাজেরা আবারও চেঁচিয়ে বলে উঠল, আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত আপনাদের বাড়িতে ওঠা। আর যদি লোকের দুয়ারে ভিক্ষা করেও খেতাম, তাও আমার মেয়ে সুস্থ থাকতো। আজ এই অবস্থা হতো না। পুরা কপাল আমার। কেন যে সেদিন এই বাড়িতে পা রাখলাম? লোভে পড়ে গিয়েছিলাম মেয়েটা আমার বাপের ছায়া ব্যতীত ভালো থাকবে, দুটো ভালো মন্দ খেতে পারবে, কিন্তু আমি ভাবিনি এত বছরে খাইয়ে পরিয়ে মানুষ করার উসুল আপনারা একদিনই তুলে নেবেন। আমি পারলে আপনাদের সব ঋণ শুধিয়ে দিতাম। যদি শুধিয়ে দিই, আমার মেয়েটাকে কি সুস্থ করে দিবেন? হ্যাঁ। বলে হাজেরা 2 হাত দিয়ে কপাল চাপড়িয়ে আহাজারি করলো। ভেঙে পড়ল সে। একমাত্র মেয়েই তার সম্বল। এই পৃথিবীতে তার তার মেয়ে ব্যতীত কেউ নেই। আর যদি এই মানিকটা চলে যায়, তবে হাজেরা কি নিয়ে বাঁচবে? আমিনা বেগম ফুপিয়ে উঠলেন, কষ্টে তার বুক ফেটে গেল। আজ ছেলের একটা ভুলের কারণে তাদের কি না শুনতে হচ্ছে। তার ছেলে শুধু নুবাকে না, তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আর যদি নুবার কিছু হয়ে যায়, তবে নিজেদের কি করে তারা মাপ করবে? হাজেরা কান্না করতে করতে বিড়বিড় করে বলল, আমার সব তো শেষ করে দিলেন আপনারা। আমার মেয়ের যদি কিছু হয়, দয়া মায়া করে আমাকেও তার সাথে দাফন করে দিবেন।
আরশি রিহানের ফোনে 2 বার কল করতে রিহান রিসিভ করলো। ওপাশ থেকে আরশি কম্পিত কণ্ঠে বলল, নুবার, কি অবস্থা? রিহান ফিসফিস করে বলল, এখনো কিছু জানা যায়নি। সবাই ঠিক আছে তো? কেউ ঠিক নেই আরশি, সবাই কান্নাকাটি করছে, বিশেষ করে হাজেরা আন্টি অনেক ভেঙে পড়েছে। তোমার কি মনে হয় নুবা এইসব করেছে? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, কোনো খবর পেলে কল দিয়েন। আচ্ছা, এখন রাখো। আর তোমার পাগল ভাইটা কোথায়? ঠিক বলতে পারছি না, আয়রাকে নিয়ে রুমে হয়তোবা। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার ভাই একটা অমানুষ, বুঝলা? নুবার আগে ওকে হাসপাতালে ভর্তি করা দরকার। আশি কিছু সময় চুপ থেকে বলল, ওকে বাড়িতে আনায় চরম ভুল। মাঝে কেন ডেকে ঘাড়ের উপর বিপদ নিয়ে আসলো? ও বিদেশেই ঠিক ছিল। এই অনুষ্ঠানের ভিড়ে ওকে না ডাকায় আমার মতে ভালো ছিল। সেটাই তো, তোমার মারও কাজ ভালো না। এদিকে হাজেরা আন্টি তো সাবান ছাড়া তোমার বাপ মাকে ধুয়ে দিচ্ছে। আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বলবেই তো, নুবা ছাড়া আন্টির কেউ নেই। যাক, কোনো খবর পেলে কল দিও। ডক্টর এসে একটু আগে আয়রাকে দেখে গেছে, বলেছে নিয়মিত ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আরহাম মেয়ের ক্ষতস্থানে বারবার চুমু খাচ্ছে, ফু দিচ্ছে। এদিকে বাড়ি পুরাই নিস্তব্ধ। আবারও যে যার কাজে লেগে গেল। আরাব বাসায় এসে ঈশিতার সাথে সময় কাটাচ্ছে। আরহাম মেয়ের কপালে চুমু খেলো, বিড়বিড় করে বলল, তোমাকে হাট করেছে ওই পচা মেয়ে। ওকে পানিশড করেছে পাপা। আর কখনো এমন করবে না। পাপা এখন থেকে তোমাকে কারো কাছে দেবে না, সব সময় কাছে রাখবো। ওকে আম্মু? আয়রা উত্তর দিল না, তবে আরহামের বুকে বিচরণ করলো। আরহাম মেয়ের দিকটা বুঝতে পেরে কিছুটা বিচলিত হলো। এবার মনে হলো এখন আয়রাকে কি খাওয়াবে। পরপর ডক্টর নাইমের কথা মনে পড়লো। আরহাম সময় নষ্ট না করে তাকে কল দিল। অবশ্য আয়রা মুখে ফিডার নিতে চায় না, তবে মেয়েকে অভ্যস্ত করবে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে জরুরি বিভাগের দরজা খুলে ডক্টর বাইরে বেরিয়ে এলেন। তাকে দেখে সবাই বুক ধকফক করে উঠল। হাজেরা ডক্টরকে দেখে উঠে দাঁড়ালো, এক প্রকার ছুটে তার কাছে গেল। কাপা কণ্ঠে বলল, আমার মাইয়া কেমন আছে? ও ঠিক আছে তো? করিডোর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সবাই উৎকণ্ঠিত চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। হাজেরার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা যেন আতঙ্কে কেঁপে উঠেছে। রিহান আর আমিনা বেগমও নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন পরের কথাগুলো তাদের ভাগ্য নির্ধারণ করবে। চারপাশের সব শব্দ তখন ম্লান হয়ে গেছে, শুধু অপেক্ষা আর দুশ্চিন্তায় ভর করে আছে হাসপাতালের করিডোর জুড়ে। ডাক্তার ধীর পায়ে সামনে এগিয়ে এসে সবার দিকে তাকালেন, তারপর মুখ খুললেন কিছু বলার জন্য। সবাই আশাভরা দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে রইল। ডাক্তার গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে বলে উঠলেন, ভয়ের কিছু নেই, উনি এখন বিপদ মুক্ত আছেন। ডাক্তারের কথা শুনে হাজেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমিনা বেগম পড়ে যেতে নিলে নিহান সামনে নিল। হারুন মির্জার বুক থেকে যেন অনেক বড় পাথর সরে গেল। আয়শা বেগম মনে মনে আল্লাহর শুকরিয়া আদা করলেন। তিনি বেশ টেনশনে ছিলেন। ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, তবে মাথার একপাশে, পিঠে এবং পেটে বেশ আঘাত পেয়েছে। ব্যথাটা কিছুদিন থাকবে, তাই তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। করিডোর জুড়ে ছড়িয়ে থাকা উদ্বেগ কিছুটা কমে এলো। হাজেরার চোখে তখনও পানি, তবে সেই পানির মধ্যে স্বস্তির এক ঝলক ফুটেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে মেয়েকে একবার দেখা পাওয়ার অপেক্ষায় রইল। ডক্টর সবার স্থির মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলল, দেখুন, এতটাও খুশি হবেন না। পেশেন্টের পিরিয়ড সময়কালীন এমন গভীরভাবে পেটে আঘাত করায় খুব গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারত। যদি আঘাতটা তার একটু গভীরভাবে লাগতো, তবে উনি কখনোই মাতৃত্বকালীন স্বাদ গ্রহণ করতে পারতেন না। জ্বরের সমস্যা হতো। আল্লাহর রহমতে যে এমন কিছুই হয়নি, ওনাকে পুরো রেস্টে রাখতে হবে। পরপর ডাক্তার হারুন মির্জার দিকে এগিয়ে গেল। হারুন মির্জার দিকে হাত বাড়িয়ে দিল। ডক্টর হারুন মির্জা হ্যান্ডশেক করলো। ডক্টর শান্ত কণ্ঠে বলল, ভাবিনি এভাবে হসপিটালে দেখা হবে। তা মেয়েটার আপনার কি হয়? হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছোট মেয়ে বলতে পারেন। ডক্টর ঠোঁট প্রসারিত করে বলল, চিন্তার বিষয় নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবই আল্লাহর হাতে। তবে হ্যাঁ, মেয়ের শরীরে অনেক ক্ষত পেয়েছে, যা স্পষ্ট তাকে টর্চার করা হয়েছে। তবে আপনাকে আমি পার্সোনালি চিনি বিধায় এই ব্যাপারে বেশি কিছু বললাম না। অবশ্যই আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার সততার সুনামও শুনেছি বেশ। তবে আপনার বাড়িতে এমন কিছু হবে অন্ততপক্ষে আমি আশা করিনি। এখন যাই হোক, আমি জানি আপনি আমার কথার দিকটা বুঝতে পারছেন। আশা করি নিজের জ্ঞান দিয়ে বিষয়টাকে মনোযোগ দিয়ে ভাববেন, আর অবশ্যই মেয়েটার খেয়াল রাখবেন। হারুন মির্জা মাথা নাড়ল। ডক্টর মুচকি হেসে চলে গেল।
নুবাকে ধীরে ধীরে জরুরি বিভাগ থেকে কেবিনে হস্তান্তর করা হলো। সাদা বিছানায় শুয়ে থাকা মেয়েটার ফ্যাকাশে মুখ জানান দিচ্ছে সে কতটা ক্লান্ত। তার হাতে একটি ক্যানুলা লাগানো, স্যালাইনের ফোঁটা ধরে ধীরে শরীরে প্রবেশ করছে। মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা, আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে, ঠোঁটে, মুখে নুবার একটি নরম হাত থেতে গেছে, ব্যান্ডেজ করা। মেয়ের এই অবস্থা দেখে হাজেরা আর নিজেকে সামলাতে পারলো না। হাজেরার বুকটা মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে মেয়ের দিকে এগিয়ে গেল, পেছন থেকে বাকি সবাই আসলো। সে বিছানার পাশে বসে নোবার হাত ধরে অঝরে কাঁদতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়লো মেয়ের হাতের উপর। হাজেরা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আল্লাহ, আমার মাইয়াডারে তুমি সুস্থ কইরা দাও। কেবিন জুড়ে তখন শুধু মায়ের কান্নার শব্দ আর স্যালাইনের ফোঁটা পড়ার নীরব ছন্দ। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে সেই দৃশ্য দেখছে, আর তাদের চোখেও পানি জমে উঠেছে, কষ্টের ছায়া। কেবিনের পরিবেশটা ভারী হয়ে উঠল মায়ের কান্নায়। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নীরবে চোখের মুছলো, আর নুবা স্তব্ধ হয়ে শুয়ে রইল, যেন তার চারপাশে সব কষ্ট নীরবে অনুভব করছে। নুবা চোখ বন্ধ করে আছে, তবে সবই অনুভব করছে। সে যে চোখটা খুলবে সেই শক্তিটুকু তার শরীরে নেই। দুইবার রিং হতে আরশি কল রিসিভ করলো। পরপর চিন্তিত কণ্ঠে বলল, ডক্টর কি বলেছে? রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নুবাকে কেবিনে শিফট করা হয়েছে। ও ঠিক আছে, তবে রেস্ট দরকার। আলহামদুলিল্লাহ। আমিনা বেগম সহ বাকি সবাই দূরে দাঁড়িয়ে আছে, নোবার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তবে হাজিরা মেয়ের পাশে বসে অঝরে কাঁদছে। তার ইচ্ছে হচ্ছে সবগুলোকে এখান থেকে বের করে দিতে। যদি তার কাছে মেয়েকে সুস্থ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, তবে সে আর কাউকে তার মেয়ের ধারে কাছেও ঘেঁষতে দিত না। সবার প্রতি রাগ জমেছে তার, কেউ ভালো না। আমিনা বেগম কিছু সময় নোবার দিকে তাকিয়ে রইলেন। এর ভেতরে খেয়াল করলেন হারুন মির্জা বের হয়ে যাচ্ছে। আমিনা বেগম স্বামীর পেছনে গেল, উত্তেজিত হয়ে বলল, কোথায় যাচ্ছেন? যেখানে যাওয়া উচিত। স্বামীর ভাবগতি দেখে বুঝতে পারলেন তার স্বামী কি করতে চাইছে। আমিনা বেগম কেবিনে ফিরে গেলেন, রেহানকে উদ্দেশ্য করে বললেন, রিহান। রিহান ফিরে তাকালো। আমিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, রিহান, আরশি তো আর তোর মামিকে আসতে বল, আমি তোর খালুর সাথে যাচ্ছি। রিহান মাথা ঝুঁকালো, এখানে মানুষ থাকার প্রয়োজন, হাজেরা একা সামাল দিতে পারবে না। আমিনা বেগম কম্পিত কণ্ঠে বলে উঠল, গাড়ি আসতে চালান, আর আপনি কোথায় যাচ্ছেন? হারুন মির্জা গাড়ির স্পিড বাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ছেলেকে জন্মের শিক্ষা দিতে। দুদিন জেলের ভাত খেলে সব ঠিক হয়ে যাবে। আমিনা বেগম চমকে উঠলেন, তার বুক কেঁপে উঠল। তিনি বিচলিত কণ্ঠে বললেন, পাগল হয়েছেন আপনি? ছোট্ট একটা বাচ্চা আছে না? আয়রা না থাকলে একটা কথা ছিল, কোনো কথা শুনতে চাচ্ছি না। দেখুন, যা করার বাড়িতে করেন, দরকার পড়লে মারেন কাটেন, তাও আয়রাকে ওর থেকে আলাদা করবেন না। আর আপনি তো জানেন ছেলেটা মানসিকভাবে সিক। আপনি। হারুন মির্জা রেগে উঠলেন আর বললেন, তুমি শুধু চুপ থাকো না, তাহলে তুমি শুধু চুপ থাকো, না হলে আজ ছেলের সাথে সাথে তোমারও শেষ দিন হবে। পুলিশ স্টেশনে হারুন মির্জাকে দেখে অফিসার বেশ খুশি হলো, তার সাথে হাত মিলিয়ে বলল, আরে আপনি যে হঠাৎ কেমন আছেন? কোনো সমস্যা হয়েছে স্যার? এই মিন্টু, দুইটা চা নিয়ে আয় তো। হারুন মির্জা অফিসারকে থামিয়ে দিয়ে বলেন, চা খেতে আসিনি, একজন অপরাধীর নামে মামলা করতে এসেছি। কি? কার সাহস আপনার সাথে ঝামেলা করার? হারুন মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, আরহাম শাহরিয়ার মির্জা। অফিসার অবাক হয়ে গেলেন, চোখ তুলে হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন, মজা করছেন স্যার? উনি তো আপনার বড় ছেলে। একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি চাই এই বিষয় কোর্ট পর্যন্ত যাক, ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ওই মেয়েটা আমার ছোট মেয়ের মতো, আমি কিছুতেই ছেড়ে দিব না। অফিসার এক পলক আমিনা মির্জার দিকে তাকালেন, যে কিনা মুখে আঁচল গুজে নীরবে কাঁদছেন। হারুন মির্জা ব্যস্ত কণ্ঠে বললেন, তাড়াতাড়ি রিপোর্ট লিখুন। অফিসার সামনে থাকা সাদা পৃষ্ঠার খাতাটা বন্ধ করে হাতের কলমটা পাশে রেখে বিড়বিড় করে বলল, এটা আপনার রেপুটেশনের ব্যাপার স্যার। এই সামান্য বিষয় নিয়ে যদি বাড়াবাড়ি করেন আপনারই সমস্যা হবে। আর খবরে দেখলাম আপনার ছোট ছেলের বিয়ে এখনো মনে হয় অনুষ্ঠানও হয়নি এই সময়ে। আমি যা বলছি তাই করেন। তবে অফিসার রিপোর্ট লিখতে নারাজ, কারণ হারুন মির্জাকে সে চেনে, ওনার অফিসেই তার বাবা চাকরি করত। হারুন মির্জা খুবই ভালো মানুষ, ছেলের জন্য বাপের গায়ে কলঙ্ক লাগুক অফিসার এটা কিছুতেই চায় না। অফিসার ফোঁস করে নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বললেন, শান্ত হন স্যার, বাড়ির ব্যাপার বাড়িতে মিটান, শুধু শুধু কেন ঝামেলা করছেন? মিডিয়া এই অল্প খবরকে মশলা লাগিয়ে আপনার ইজ্জতে হাত দিয়ে ফেলবে। আমিনা বেগম পাশ থেকে বলে উঠলেন, আমিও সেটাই বলছিলাম,
ছেলে তো আর ছোট না, বাড়ির ব্যাপার বাড়িতেই থাক, যা করার বাড়িতেই করুক, শুধু শুধু কেন মান সম্মান নিয়ে টানাটানি করব। হারুন মির্জা আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, সত্যি এটা চাও তুমি? যদি এটা চাও তবে মনে রেখো আমিনা, তোমার ছেলের শাস্তি কঠিন থেকে কঠিনতম হবে। চোখের সামনে সহ্য করতে পারবে তো? যা করার করেন, তবু দয়া করে এভাবে সবাইকে জানিয়ে তামাশা করবেন না। আয়রার দিকটা বুঝুন, বাপ ছাড়া কে আছে তার? হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নোবা সুস্থ হোক, তারপর তার চোখের সামনে সব হবে। হারুন মির্জা বাড়িতে ফিরে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিলেন। ছোট ছেলের অনুষ্ঠান শেষ হোক, নোবা সুস্থ হোক, তারপর যা করার করবেন তিনি। তখন প্রায় সন্ধ্যা। নোবা চোখ খুলে সবার দিকে এক পলক তাকিয়ে নিল। হাজেরা মেয়েকে তাকাতে দেখে হু হু করে কেঁদে উঠলেন। বিড়বিড় করে বললেন, ঠিক আছিস মা? এই অধম মাকে মাফ করে দিস রে নুবা। আমার চোখের সামনে সব হলো, আমি মা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। নুবার চোখে পানি গড়িয়ে পড়ল। কোনো মতে বিড়বিড় করে বলে উঠল, আমি ঠিক আছি মা। নুবা কথা বলতেও পারছে না, গলায় মোটা দাগ হয়েছে। আরহাম তখন গলা চেপে ধরায় তার মনে হচ্ছিল গলার হাড় গুঁড়ো যেন মাংস ভেদ করে বেরিয়ে আসবে। এখনো টনটন ব্যথা। কেবিনে আরশি, আয়শা আর আরশির মামি সবাই চুপচাপ এক অসহায় মা মেয়ের আহাজারি দেখছে। আমিনা বেগম ছন্নছাড়া হয়ে ছেলের রুমে ঢুকলেন। তখন আরহা মায়রাকে ঘুম পাড়িয়ে সবে মাত্র উঠে দাঁড়ালো। তার কাছে কিছু স্বাভাবিক, কিছুই অস্বাভাবিক নয়। আমিনা বেগম রুমে ঢুকে আরহামের কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস করে ছেলের গালে একটার পর একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আরহাম চোখ তুলে মায়ের দিকে তাকালো। আমিনা বেগম চেঁচিয়ে উঠলেন, শান্তি হয়েছে তোর মেয়েটাকে মেরে? মায়ের মুখে এমন কথা শুনে উপর দিয়ে স্বাভাবিক দেখালেও হঠাৎ করে আরহামের বুকটা চিবি মেরে আসলো। সে নিজেও জানে না কেন। কি হলো, কথা বলছিস না কেন? শান্তি হয়েছে তাই না? আরহাম মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ। আমিনা বেগম আবারও ঠাস করে ছেলের গায়ে থাপ্পড় বসালেন। রাগে খেপে ফেটে পড়ে বললেন, কেন এমন করলি? তুই কি জানতি না নুবা এরকম না? আমি এখনো জোর দিয়ে বলবো নুবা এসব করেনি। কেন তুই মেয়েটাকে অমানুষের মতো মারলি? কেন একটু মায়া হলো না? আরহাম রেগে উঠে বলল, কারণ আমি নিজে চোখে দেখেছি, যখন ও রুমে গিয়েছে তখন দেখেছি আমি ও গ্যাস লাইট হাতে নিয়ে আমার কলিজাটার হাত পোড়ানোর চেষ্টা করছিল, আর আমার মেয়েটা গলা কাটার মুরগির মতো ছটফট করছিল। ওর একটুও মায়া হয়নি, আমার কেন হবে? আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। তবুও নুবার সাইড নিয়ে বলল, সবসময় চোখের দেখা সঠিক হয় না আরহাম। আমি কিছু জানি না, আমি যা দেখেছি তাই সঠিক। আমিনা বেগম উত্তেজিত হয়ে বললেন, করলেও করতো, তাই বলে তুই ওকে ওভাবে মারবি? আরহাম খেপে উঠল, রাগী কণ্ঠে বলল, করলেও করতো মানে? ও করবে আর আমি ছেড়ে দেব? আমিনা বেগম চিৎকার করে বলল, আরহাম, ওই মেয়ে কিছু হয় না তোর। কোন অধিকারে গায়ে হাত তুলেছিস? সেদিন মেহেরিমাকে মেরেছিস, তাও মেনে নেওয়ার মতো, কারণ ও তোর বোন ছিল। কিন্তু নুবা তোর কি হয়? কোন অধিকারে মারলি? একজন পরপুরুষ হয়ে কেন একটা বেগানা নারীর গায়ে হাত তুললে দিবি, তাও এভাবে? তুই হয়তো ভুলে যাচ্ছিস ওই মেয়েটা তোর বাচ্চাটাকে আগলে নিয়েছিল কোনো স্বার্থ ব্যতীত, সেটা ভেবেও তো। আরহামের কপালের রোগ ফুলে উঠল। অনেকটা চেঁচিয়ে উঠে বলল, যা, হ্যাঁ, যা করেছি ভালো করেছি, তাই বলে ও দোষ করে ছাড় পাবে? আর পরের মেয়ের জন্য তুমি আমার উপর চেঁচাচ্ছ? ওকে মারলাম এটা চোখে পড়লো, কিন্তু ও যে আমার নিষ্পাপ বাচ্চাটাকে গোপনে আঘাত হানলো সেটা চোখে পড়লো না? আমার সন্তানের চোখের পানি চোখে পড়লো না? আমিনা বেগম ছেলের শার্টের কলার চেপে ধরে বললেন, পরের মেয়ে না ও, এই বাড়ির মেয়ে। তোর বাবা নিজ দায়িত্বে ওকে এই বাড়িতে এনেছিল, নিজের ছোট মেয়ের পদবি দিয়েছিল। আর তুই? এবার তোর বাপ কি করবে আমি নিজেও জানি না। যদি তোকে মেরেও ফেলে তাও আমি কিচ্ছু করতে পারবো না। আমিনা বেগমের কথায় আরহাম কিছুটা হেসে উঠে বলল, তোমার জামাই যা ইচ্ছে তাই করতে বলো, দেখি শরীরে কার দম বেশি। আসতে বলো ওই হারুন মির্জাকে। আমিনা বেগম চিৎকার করে উঠলেন, আরহাম বাপ হয় তোর? মানি না আমি এটা, আর এটা তুমি ভালো মতোই জানো। আমিনা বেগমের চোখ ভরে উঠল, কাতর কণ্ঠে বলল, আর যদি তোর মেয়ে বড় হয়ে এই কথা বলে তোর কেমন লাগবে বলতো? আরহাম জিভ দিয়ে গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সেই সুযোগ আমি রাখবো না মম। আমার মেয়ে আমার রাজ্যের রাজকন্যা হবে, ও যা চাইবে তা পাবে। আমি তোমার জামাইকে দেখিয়ে দেব একজন বেস্ট পাপা কি করে হতে হয়। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, মেয়ের চোখে বেস্ট হতে যেয়ে বাকি সবার চোখে নিচে নেমে যাস না। মনে রাখিস, যাকে আজ তুই আঘাত করলি সেও কারো মেয়ে। তার মায়ের চোখের পানিগুলো কিন্তু বৃথা যাবে না।
কখন কার অভিশাপ লেগে যায় বলা যায় না রে বাবা। আর কি পেলি ওকে আহত করে? তোর অসুস্থ মেয়ে কি সুস্থ হয়ে গেছে? হ্যাঁ বল, সুস্থ হয়েছে? আয়রার পুরা হাত ঠিক হয়ে গেছে? মেয়েটাকে মেরে সব ঠিক হয়ে গেছে? আরহাম কাট কণ্ঠে বলল, কিছু ঠিক না হলেও বেশ হয়েছে। দ্বিতীয়বার এই কাজ করার সাহস পাবে না। তাই বলে মেয়েটাকে মেরেই ফেলবি? এতটা এতটা আরহাম, তুই নিজের কাছে জিজ্ঞেস কর তো, তুই এটা ঠিক করেছিস কিনা? তোর বিবেক বলতে কিছু আছে রে? আরহাম চুপ রইল। আমিনা বেগম চোখের পানি মুছে বললেন, অনুষ্ঠান শেষ হলেই তুই তোর মেয়েকে নিয়ে চলে যাবি। আজ বলতে হচ্ছে তোকে ডেকে। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, অনেক বড়। এতদিন তোর সাথে সায় দিলেও আজ তোকে নিজের ছেলে বলতে লজ্জা হচ্ছে, সত্যি লজ্জা হচ্ছে। বলেই আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আরহাম দাঁতে দাঁত চেপে তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুকটা চিনচিন করছে তার। শেষ পর্যন্ত তার মা এই কথা বলে গেল, কিন্তু আরহাম কি ছেড়ে দেওয়ার মানুষ? আরহাম রুম থেকে বের হয়ে তার মায়ের যাওয়ার পানে তাকিয়ে চিৎকার করে বলল, মম, তুমি ভুলে যাচ্ছ এই বাড়ি আমার নামে লেখা, সবকিছু আমার, আমি কোথাও যাচ্ছি না। বলে আরহাম রুমে চলে আসলো। আমিনা বেগম পিছন ফিরে তাকালেন। ছেলের কণ্ঠ শুনে বুঝতে পারলেন ছেলে তার কষ্ট পেয়েছে। নুবা টিপ টিপ করে আশেপাশে তাকিয়ে দেখছে তার পুরো শরীর অবশ হয়ে আছে। তার সব থেকে বড় দুঃখ একজন পরপুরুষের হাতে এভাবে মার খেল সে, যেখানে তার কোনো দোষই ছিল না। আমিনা বেগমের মাথা ঠিক নেই। পরশু অনুষ্ঠান আর আজ এই অবস্থা, কি করবে কিছুই বুঝতে পারছে না। একটু আগে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে সে। আমিনা বেগম কেবিনে ঢুকে মৃদু কণ্ঠে বলল, আরশি, চাচি আর মামিকে নিয়ে বাসায় যা, আমি রাতে থাকবো। কিন্তু মা, তুমি কি একা পারবে? এত মানুষ থাকতে হবে না? সবাই এখানে থাকলে বাড়িতে সামলাবে কে? নতুন বউ বাড়িতে, কি ভাববে? ওরা কিছু সময় বসে চলে গেল। আমিনা বেগম ক্লান্ত হাজেরার দিকে তাকালেন। আমিনা বেগম বাটি থেকে খাবার তুলে প্লেটে বাড়লেন। এর ভেতরে উপস্থিত হলো রিহান। হারুন মির্জা আসতে চেয়েছিল, কিন্তু রিহান আসতে দেয়নি। হারুন মির্জা অসুস্থ হয়ে পড়েছেন, এই অবস্থায় এখানে থাকা উচিত হবে না। তাই রিহান নিজ ইচ্ছায় এসেছে। বিশেষ করে আরশি তাকে সবার খেয়াল রাখার জন্য পাঠিয়েছে। একজন পুরুষ ছেলে আশেপাশে থাকলে ভালো, কখন কি লাগে বলা তো যায় না। রিহান এসে প্রবেশ করতে আমিনা বেগম বলে উঠল, তুই আসতে গেলি কেন? রিহান মৃদু কণ্ঠে বলল, খালু আসতে চাইছিল, কিন্তু অন্তত পক্ষে একজন বাড়ির কর্তা বাড়িতে থাকলে ভালো হয়, তাই খালুকে আসতে দিইনি, আমি আসলাম। খেয়েছিস? না। খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। না খালামণি, আমি খাবো না, পেট ভরা। আমিনা ভাত বেড়ে রিহানের সামনে দিয়ে বলল, খেয়ে নে, মাথা ঠিক নেই, তর্ক করতে ইচ্ছে হচ্ছে না। পরপর আমিনা বেগম আর এক প্লেট ভাত বেড়ে হাজেরার দিকে কম্পিত হাতে এগিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বলল, দুপুরে হয়তো বা কিছুই খাওনি, খেয়ে নাও। হাজেরা উত্তর দিল না, আমিনার দিকে ফিরেও তাকালো না। আমিনা বেগম বুঝতে পারলেন হাজেরা অনেক ক্ষেপে আছে তাদের উপর। আমিনা বেগম এবার ভাঙা কণ্ঠে বললেন, খাবারের উপর রাগ করতে নেই হাজেরা। বরাবরই হাজেরা আমিনা বেগম থেকে অনেকটাই ছোট, যেমন ছোট বোনের মতো। হাজেরা ভাতের থাল সরিয়ে দিল, বিড়বিড় করে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সন্তানের এই অবস্থা থাকলে আপনার মুখে ভাতের দানা তুলতে ইচ্ছে হতো আপা? গলা দিয়ে খাবার নামতো? বলেই আমিনার দিকে তাকালো। আমিনা বেগম কম্পিত কণ্ঠে বললেন, সেটা না হয় পরেই দেখো, সময় তো পার হয়ে যাচ্ছে না। আরশির আপু বলেছে আরহামকে ন্যায্য শাস্তি দিবে। হাজেরা বেগম কুটিল হাসলো, ঠোঁট বাঁকিয়ে বলল, তাই নাকি? তার শাস্তি দিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পারবেন? আমিনা বেগম চুপ রইল। পরপর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলল, তা হয়তো বা না, কিন্তু ভবিষ্যতে এমন যাতে না হয় সেটা তো দেখতে হবে। আপনি কি ভাবছেন এত কিছুর পরও আমি আমার মেয়েকে ওই বাড়িতে রাখবো? দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তাও আমার মেয়েকে ওই বাড়িতে রাখবো না। আমিনা বেগম ফট করে হাজেরার দিকে তাকালেন। হাজেরার মুখে রাগের ছাপ। আমিনা বেগম চোখের পানি মুছে বললেন, সবই কপাল, জানো তো হাজেরা, সবার কাছে স্বার্থপর আমি। শুধু ছেলের কথা ভাবি, কিন্তু আজ পর্যন্ত আমি ছেলেকে শুধরানোর কম চেষ্টা করিনি। প্রথম সন্তান তো, তাই একটু বেশি মায়া হয়। তবে এবার থেকে ছাড় দিব না। হয়তো অনুষ্ঠান শেষ হলে আরহাম চলে যাবে, তখন তো আর সমস্যা হবে না, তাই না? হাজারা মেয়ের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েটার দোষ কি ছিল আপা? আর বাড়ি ছেড়ে গেলেই কি সব ঠিক হয়ে যাবে? সব না হয় ঠিকই হলো, তবে আয়রা পারবেন ওকে ছাড়া থাকতে? আফসোস হয় আমার, কেন যে মেয়েটা সেদিন আমার কথা শুনলো না। আমিনা বেগম আর পারল না, একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো, যা হাজেরার ধারণা করতেও পারলো না। আমিনা বেগম যে হাজেরার পায়ের কাছে বসে পড়লেন, হু হু করে কেঁদে উঠলেন, বললেন,